আসসালামু আলাইকুম সবাইকে। আমরা দেখতে দেখতে হচ্ছে চ্যাপ্টারের শেষের দিকে চলে এসেছি। এখন হচ্ছে আমরা বৃত্তীয় গতি বা হচ্ছে তোমরা অ্যাঙ্গুলার মোশন, সার্কুলার মোশন যেটাই বলো, এই আমরা হচ্ছে কৌণিক পার্টটা নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আছে হচ্ছে আমাদের বৃত্তীয় গতি বলতে যেটা বোঝায়, নর্মাল একটা থিং, একটা দড়িতে ধরো হচ্ছে তুমি কোন একটা বস্তু বেঁধেছো, বস্তু বেঁধে হচ্ছে এভাবে ঘোরাচ্ছ, এই যে এভাবে ঘোরাচ্ছ ওই ফিগারটাই দেয়া আছে, এটাই হচ্ছে কি ভাই একটা বৃত্তীয় গতি। তারপর হচ্ছে নাগরদোলা ঘুরছে, বৃত্তীয় গতি। এরকম হচ্ছে আরো বৃত্তীয় গতি তুমি দেখতেই পারো। এরপর হচ্ছে আমাদের মাথার উপর ফ্যান ঘুরছে, বৃত্তীয় গতি, টেবিল ফ্যান, বৃত্তীয় গতি। সো হোয়াট এভার, আমরা বৃত্তীয় গতি সম্পর্কে সবাই বুঝতে পেরেছি। আসলে বৃত্তীয় গতি কিছুই না, একটা বস্তুকে আমি বৃত্তাকারে ঘোরাচ্ছি, এটাই হচ্ছে বৃত্তীয় গতি। এই জিনিসটা এখানে বলা হয়েছে, আই গেস এটা নিয়ে আসলে বলার কিছু নেই। আচ্ছা, এরপর হচ্ছে এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে সুষম বৃত্তাকার গতি আর একটা হচ্ছে অসম বৃত্তাকার গতি। এটা অ্যাকচুয়ালি এখানে যা হচ্ছে ডেফিনেশন দেয়া আছে এটাই। মানে হচ্ছে ধরো তুমি যখন ফ্যানের সুইচটা অন করো, দেখবা হচ্ছে ফ্যানটা ফার্স্টে হচ্ছে কি স্পিডে মানে স্পিড আপ করতে থাকে, রাইট? আস্তে 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 হচ্ছে একটা স্পিডে চলে যায়, এরপর হচ্ছে একই অ্যাঙ্গুলার স্পিডে ঘুরতে থাকে। তো সুষম বৃত্তাকার গতি মানে হচ্ছে, তো ওই যে সুইচটা যখন অন করো, স্পিড আপ করার পর যখন একটা মোমেন্টে গিয়ে অ্যাঙ্গুলার স্পিডটা কনস্ট্যান্ট হয়ে যায়, মানে একই একই অ্যাঙ্গুলার স্পিডে সে ঘুরতেছে, সেটা হচ্ছে তখন আমরা বলি সুষম বৃত্তাকার গতি। আর অসম বৃত্তাকার গতি হচ্ছে সুইচ অন করলা, তখন এই যে আস্তে আস্তে স্পিড আপ করে করে যে একটা কনস্ট্যান্ট অবস্থায় যাবে তার আগ পর্যন্ত, এটা কি অসম বৃত্তাকার গতি। আবার যদি সুইচ অফ করে দাও, দেখবা যে আস্তে আস্তে তার স্পিডটা থেমে যায়। মানে অ্যাঙ্গুলার স্পিড ফিক্সড না, বা অ্যাঙ্গুলার স্পিডটা কনস্ট্যান্ট যদি হয় তখন আমরা বলি ইউনিফর্ম সার্কুলার মোশন বা সমবৃত্তাকার গতি। আর অ্যাঙ্গুলার স্পিডটা যদি কনস্ট্যান্ট না থাকে তখন আমরা বলি অসমবৃত্তাকার গতি, রাইট? মানে হচ্ছে হয়তো জোরে জোরে ঘুরবে, নাহলে আস্তে আস্তে তার ঘূর্ণন স্পিড কমে যাবে। ঠিক আছে, আমরা কমন এক্সাম্পল দেখতে পারি হচ্ছে ফ্যানের সুইচ অন বা অফ করার সময়। এই ব্যাপারটাই হচ্ছে এখানে বলা হয়েছে যে অসম গতিতে, হোয়াট এভার, বুঝতেই পেরেছো তো যে এটা ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি। আচ্ছা, এখানে হচ্ছে বৃত্তাকার গতি সংক্রান্ত কয়েকটি রাশি। হ্যাঁ, তো এখানে বুঝতেই পারছি যে হচ্ছে একটা বস্তু, ধরো হচ্ছে একটা পার্টিকেল আছে এখানে, বা একটা বস্তু আছে, এটা ধরো লেটস একটা বস্তু, এই বস্তুটা হচ্ছে এই দিক বরাবর ঘুরতেছে। এখন এই বস্তুটা ঘুরে ঘুরে ধরো এ পজিশনে ছিল, এ থেকে এখন বি পজিশনে এসেছে। এই বস্তুটা এ থেকে বি পজিশনে এসেছে। তো তুমি যদি বস্তুটার দিকে তাকিয়ে থাকো, ধরো আমি তাকিয়ে আছি, এই পজিশনে ছিল, বস্তুটা এইভাবে ঘুরে বিতে আসলো, মানে আমি কি এখন যদি বস্তুর দিকে তাকিয়ে থাকি, আমি এই যে এ থেকে এই যে আমার মাথাটা ঘুরালাম বা উপরে উঠালাম, মানে কি একটা কৌণিক, আমার যে আমার যদি বডি মানে মাথা মানে মাথা মুখটা খেয়াল করো, এই বরাবর ছিল এ, এ থেকে সে বিতে গেল, আমি এই যে মাথাটা যে উঁচা করলাম, তার মানে কি আমার মুখের বা মাথা যেটাই বলো, সেটা হচ্ছে একটা কৌণিক সরণ হলো, রাইট? কি হলো? কৌণিক সরণ হলো। সেই কৌণিক সরণটাই হচ্ছে এখানে হচ্ছে তোমার ডেল থিটা দিয়ে বোঝানো হয়েছে। হোয়াট এভার, এটা হচ্ছে আমরা বিস্তারিত হচ্ছে এখন আলোচনা করব। এই হচ্ছে একটা বৃত্তাকার একটা বস্তু, সেই বস্তুটা ধরো হচ্ছে এটা হচ্ছে তার সেন্টার, সে হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে ঘুরছে এই এ পজিশন থেকে, সে ধরো বি পজিশনে চলে এসেছে, এ থেকে বি পজিশনে চলে এসেছে, তার ঘূর্ণনের ডিরেকশন হচ্ছে এরকম। ঠিক আছে, ঘূর্ণনের ডিরেকশন হচ্ছে এরকম। আচ্ছা, এই যে সে যে ঘুরলো, এই ধরো সে থিটা পরিমাণ ঘুরেছে, এই যে থিটা পরিমাণ ঘুরলো, এই থিটাকেই আমরা বলছি হচ্ছে কৌণিক সরণ। কি বলছি? কৌণিক কৌণিক সরণ। এখন ভাইয়া কৌণিক সরণ এটা কি, স্কেলার রাশি না ভেক্টর রাশি? অবভিয়াসলি যে থিটা বা কৌণিক সরণ যেটা, এটা ভেক্টর রাশি, এটাকে আমরা বলি হচ্ছে এক্সিয়াল ভেক্টর। মানে ভেক্টর রাশি তো অবভিয়াসলি এক্সিয়াল ভেক্টর বা অক্ষীয় ভেক্টর কেন বলি, এটা ডিরেকশন হয় হচ্ছে অ্যালং দ্য এক্সিস। ডিরেকশন কোন দিকে হয়? অ্যালং দ্য এক্সিস, মানে অক্ষ বরাবর। এখন কথা হচ্ছে ভাইয়া অক্ষ বরাবর আবার কি? অক্ষ বরাবর কি বলতে হচ্ছে, ধরো হচ্ছে এই যে এটা এইভাবে হচ্ছে একটা বস্তু ঘুরছে, এই যে বৃত্তাকার পথ দেখতে পাচ্ছ,
মানে এইভাবে দেখো, এই যে যদি এইভাবে বৃত্তাকার পথে ঘুরে, তাহলে এই যে এটা হচ্ছে একটা বৃত্তাকার পথ, আর অক্ষটা হচ্ছে ঠিক তার মাঝ বরাবর যেটা চলে আসবে, এই যে মাঝ বরাবর মানে সেন্টার দিয়ে এই যে মাঝ বরাবর যেটা চলে আসলো, এটাই হচ্ছে অক্ষ, মানে অ্যালং দ্য এক্সিস যেটা বলতেছি সেই ঘূর্ণন অক্ষটা। মানে এই যে এইভাবে বস্তু ঘুরছে, তো কৌণিক সরণের ডিরেকশনটা কোন দিকে? কৌণিক সরণের ডিরেকশন হচ্ছে এই যে অ্যালং দ্য এক্সিস, ঠিক আছে? এটার ডিরেকশন হচ্ছে অ্যালং দ্য এক্সিস। তো বুঝতে পারছি, অ্যালং দ্য এক্সিস মানে এখানে যেহেতু হচ্ছে, অথবা ইজিলি বোঝা যায় এখানে কি, এই যে এই বস্তুটা যে ঘূর্ণন দিচ্ছে সেটা কি এইভাবে দিচ্ছে না, মানে এটাকে কি বলা হয় বলতো? অ্যান্টি ক্লকওয়াইজ নাকি? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ যদি দেয়, তো এই যে ডান হাত নিবা, ডান হাত স্ক্রু যেটাকে বলে, এইভাবে হচ্ছে হাতটা ঘোরাবা, এইভাবে ঘূর্ণনের দিকে হাত ঘোরাবা। তো ডিরেকশন কোন দিকে? ডিরেকশন এই যে বুড়ো আঙ্গুল কোন দিকে? অ্যালং দ্য এক্সিস মানে বাইরের দিকে, ঠিক আছে? তো এখানে থিটার ডিরেকশন হচ্ছে বাইরের দিকে। সো বোর্ড থেকে তো বাইরের দিকে আর আঁকা যাবে না, আমি জাস্ট বোঝানোর জন্য হচ্ছে এই যে এটা বোঝাচ্ছি। এই হচ্ছে আমার থিটার ডিরেকশন, ঠিক আছে, অ্যালং দ্য এক্সিস। সো যদি লেটস এটা যদি এইভাবে ঘুরতো, এটা হচ্ছে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ যদি ঘুরে, তাহলে দেখো এইভাবে যদি ঘুরে, এইভাবে ঘুরলে বুড়ো আঙ্গুল কোন দিকে? ইনটু দ্য বোর্ড, মানে অ্যালং দ্য এক্সিস যেটা এক্সিস মানে এটা ধরো পজিটিভ জেড অক্ষ, ভিতরটা হচ্ছে নেগেটিভ জেড অক্ষ। তো এইদিকে ডিরেকশনটা এখন নেগেটিভ জেড অক্ষ, মানে বুঝতেই পারছি এই যে অ্যালং দ্য এক্সিস বুড়ো আঙ্গুল ভিতরের দিকে ডিনোট করছে, কারণ তো আর এখানে বোঝানো যাবে না, জাস্ট আমরা হচ্ছে এইভাবে বুঝাই। এই হচ্ছে থিটার ডিরেকশন, ঠিক আছে? এগুলাকে বলে হচ্ছে অক্ষীয় ভেক্টর, মানে হোয়াটএভার যেটা হচ্ছে মানে আমরা অ্যালং দ্য এক্সিস মানে এক্সিয়াল ভেক্টর যেটাকে বলি। এটা হচ্ছে ধরো একদম সহজ, মানে কৌণিক সরণ যেটা আমরা সহজ মানে সবাই বুঝি আর কি, এরকম একটা টার্ম। এরপর আচ্ছা, কৌণিক সরণ আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে থিটা, এটা যেহেতু কৌণিক সরণ বুঝতেই পারতেছো, যেটার ইউনিট হবে হচ্ছে হয় তুমি ডিগ্রিতে ডিনোট করতে পারো, না হইলে হচ্ছে রেডিয়ানে ডিনোট করতে পারো। আমরা এসআই ইউনিটে কৌণিক সরণটাকে রেডিয়ান দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, রেডিয়ান তো তোমরা জানোই, যেমন হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি এটাকে আমরা হচ্ছে আবার পাই রেডিয়ান বলতে পারি। 360 ডিগ্রি এটাকে হচ্ছে আমরা 2 পাই রেডিয়ান বলতে পারি। তো এসআই ইউনিটে আমরা হচ্ছে কৌণিক সরণটাকে রেডিয়ান ইউনিটে প্রকাশ করব। আচ্ছা, এখন আচ্ছা, পাশাপাশি আরো কিছু কথা বলা যায়। আচ্ছা, এটা বলি আমরা আগে, হচ্ছে আমরা একটু কৌণিক বেগ নিয়ে আলোচনা করি। কৌণিক বেগ সেটা হচ্ছে ওমেগা, কৌণিক বেগ হচ্ছে ওমেগা। তো এটা এটা হচ্ছে ওই যে তোমরা যেরকম হচ্ছে গড় বেগ, গড় বেগ থেকে হচ্ছে ধরো কি বলে আমরা হচ্ছে তাৎক্ষণিক বেগে আসছি, ঠিক এখানেও ব্যাপারগুলো সেম। ফার্স্ট হচ্ছে গড় কৌণিক বেগ, ওইখান থেকে হচ্ছে শুধু কৌণিক বেগ বা তাৎক্ষণিক বেগ এসেছে। এখন আমি যদি তোমাকে বলি যে আচ্ছা গড় কৌণিক বেগ ব্যাপারটা কিভাবে ডিনোট করে, তো বুঝতেই পারতেছো এটা হচ্ছে এরকম হবে ডেল থিটা বাই ডেল টি, মানে সময়ের সাপেক্ষে কৌণিক সরণের পরিবর্তনের হার, এভারেজ একটা হিউজ ইন্টারভেল নিলে এভারেজে হচ্ছে আমরা যদি মানে ইন্টারভেলটা বড় হইলে আমরা হচ্ছে একটা এভারেজ ধারণা পাই, রাইট? তো সময় ব্যবধানটা যখন শূন্যর কাছাকাছি হবে, আমরা যদি শুধু তাৎক্ষণিক কৌণিক বেগ চিন্তা করি, তাৎক্ষণিক কৌণিক বেগ অথবা শুধু মানে শুধু কৌণিক বেগ আমরা বলতে যেটাকে বুঝি, সেটা কি? এই টাইম ইন্টারভেলটা নিতে হবে শূন্যের কাছাকাছি।
ডেল থিটা বাই ডেল টি, বা এখান থেকে আমরা লিখতে পারি ডি থিটা বাই ডিটি। সো অবভিয়াসলি ডি ওমেগা ইকুয়াল ডি ডিটি অফ থিটা বা ডি থিটা বাই ডিটি। এখান থেকে আমি বুঝতেই পারতেছি আমাদের সবার যেহেতু ডিফারেন্সিয়েশনের বেসিক নলেজ আছে, আমরা জানি নিচে কি, নিচেরটার সাপেক্ষে উপরটার পরিবর্তনের হার, টি মানে সময়ের সাপেক্ষে কৌণিক সরণের পরিবর্তনের হার, তাহলে সেটাই কি দিবে, কৌণিক বেগ দিবে। এটাকে আমরা বলতে পারি, এই যে এখানে যে টার্মটা আছে সময়ের সাপেক্ষে কৌণিক সরণের পরিবর্তনের হার। সো আই গেস এগুলো হচ্ছে খুব ইজি ভাবেই বুঝতে পারছি। এখন হ্যাঁ ভাইয়া, ওমেগা এইটাও হচ্ছে একটা এক্সিয়াল ফ্যাক্টর, এইটাও একটা এক্সিয়াল ফ্যাক্টর, মানে এটার ডিরেকশন কোন দিকে, এইটার ডিরেকশন হচ্ছে ভাইয়া অ্যালং দ্য এক্সিস। মানে ওই যে ঠিক যেভাবে আমরা কৌণিক সরণের ডিরেকশন পেয়েছি, এভাবে হচ্ছে কৌণিক বেগের ডিরেকশনটাও পাবো। ওই যে ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে নাকি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, সেভাবে হচ্ছে আমরা কৌণিক বেগের ডিরেকশনটা পেয়ে যাই। হ্যাঁ, ওই যে জাস্ট হচ্ছে একটু আগের স্লাইডে যেটা দেখে এসেছি, এই যে এইভাবে ঘুরলে হচ্ছে যেভাবে, আর এইভাবে ঘুরলে হচ্ছে ভিতরের দিকে। হ্যাঁ, তো এখন এখান থেকে আমরা হচ্ছে জাস্ট ওই তাৎক্ষণিক গড় ওই ব্যাখ্যাগুলো পাচ্ছি যে হচ্ছে কিভাবে হচ্ছে গড় কৌণিক বেগ থেকে আমরা হচ্ছে তাৎক্ষণিক কৌণিক বেগে শিফট হচ্ছি, বা শুধু কৌণিক বেগ বলতে তাৎক্ষণিক কৌণিক বেগ যেটাই বুঝি, তাৎক্ষণিক কৌণিক বেগ বা শুধু কৌণিক বেগ বলতে আমরা যা বুঝি সেটাই। এখানে বুঝতেই পারতেছি ওমেগা ইকুয়াল হচ্ছে ডিডিটি অফ থিটা ইন জেনারেল। তো এইখান থেকে আমরা কিন্তু আসলে ভাইয়া ওমেগার ইউনিটটা পেয়ে যাই। তুমি যদি নর্মালি চিন্তা করো যে ওমেগার ইউনিট কি হবে বা একক কি হবে, তো থিটার একক কি ভাইয়া, রেডিয়ান, আর টাইমের একক হচ্ছে সেকেন্ড। তো এটা একক হবে হচ্ছে ভাইয়া রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। তো তুমি মনে মনে অ্যাকচুয়ালি তোমার মনে মাথায় ঢুকে গেছে ভাইয়া কৌণিক ত্বরণ যখন পড়াবেন ওইটার একক মনে হবে, ওইটার একক কি হবে, রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, ঠিক এরকমই ব্যাপারগুলো, এরকমই। কৌণিক সরণের একক হচ্ছে রেডিয়ান, তাহলে কৌণিক সরণের পরিবর্তনের হার মানে যাকে আমরা কৌণিক বেগ বলি তার একক হচ্ছে কি, রেডিয়ান পার সেকেন্ড। এখন এখানে আরো অনেক কিছু আলোচনা করার সুযোগ আছে আসলে, মূলত আসলে কৌণিক সরণ তো অত ফাস্ট আলোচনার সুযোগ নেই, বুঝতেই পেরেছো, জাস্ট অ্যাঙ্গেলের যে চেঞ্জটা হচ্ছে। এখন কৌণিক বেগ নিয়ে অনেক কিছু আলোচনা করা যায়। সো কৌণিক বেগ যেটা বুঝলাম, তো ডিফারেন্সিয়েশনের মতো করে যদি আমরা ডিনোট করি এইভাবে। এখন অ্যাকচুয়ালি যদি আমরা সংজ্ঞা অনুসারে স্টাডি করতে চাই যে ভাই আসলে কৌণিক বেগটা কাকে বলে, কৌণিক বেগ কাকে বলে, সেটা হচ্ছে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাপেক্ষে কৌণিক সরণের পরিবর্তনের হার। ইন জেনারেল আমরা নর্মালি বলি সেটা হচ্ছে কৌণিক সরণের পরিবর্তনের হার। ঠিক আছে, এটা হচ্ছে ইন জেনারেল কৌণিক সরণের যেটা পরিবর্তনের হার তাকে হচ্ছে আমরা কৌণিক বেগ বলি। হ্যাঁ, এখন এখানে হচ্ছে কি কি চিন্তা করা যায় দেখো, লেটস সে একটা বস্তুকে হচ্ছে তুমি এভাবে বেঁধে বেঁধে ঘোরাচ্ছ। হ্যাঁ, একটা বস্তুকে এইভাবে বেঁধে ঘোরাচ্ছ, বা ওই যে ওইখানে যে চিত্রটা দেওয়া ছিল ওইরকম। তো আমি ধরে নিতে পারি ধরো একটা বস্তু ঘুরতেছে, আচ্ছা আমরা সার্কেলে নিই, আর একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, এটা হচ্ছে তার সেন্টার, সে হচ্ছে ঘুরতেছে, ধরো সে ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরতেছে। আচ্ছা, এখন আমি যদি চিন্তা করি ধরো একটা সময় নিলাম টি, সময়ে সে ধরো 10টা ঘূর্ণন কমপ্লিট করে ফেলছে। আমরা জানি সে যদি একবার ঘুরে ভাইয়া একটি ঘূর্ণন, মানে সে কত কত ডিগ্রি ঘুরছে বলো তো ভাইয়া, 360 ডিগ্রি ঘুরে আসছে না, মানে তার কৌণিক সরণ হয়েছে কিন্তু 360 ডিগ্রি।
আর যেহেতু আমরা রেডিয়ানে প্রকাশ করতেছি, একটি ঘূর্ণন মানে আসলে 2 পাই রেডিয়ান কৌণিক সরণ, তাই তো? 2 পাই রেডিয়ান কৌণিক 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 সরণ। আচ্ছা, সে যদি দুইটা ঘূর্ণন দেয় 720 ডিগ্রি, মানে 4 পাই রেডিয়ান, তিনটা ঘূর্ণন দিলে 6 পাই রেডিয়ান। তো ধরি বস্তুটি টি সময়ে এনটি ঘূর্ণন সম্পন্ন করে। এনটি ঘূর্ণন সম্পন্ন করে মানে সে ধরো সে 10 সেকেন্ডে, আচ্ছা যে কোনো একটা ভ্যালু হবে, টি সময়, ধরো টি সময় সে হচ্ছে এনটা ঘূর্ণন দিছে। একটা ঘূর্ণন মানে ভাইয়া হচ্ছে কৌণিক সরণ 2 পাই, দুইটা ঘূর্ণন মানে হচ্ছে 2 ইন্টু 2 পাই, তিনটা ঘূর্ণন মানে হচ্ছে 3 ইন্টু 2 পাই, এনটা ঘূর্ণন মানে হচ্ছে ভাইয়া কৌণিক সরণ এন ইন্টু 2 পাই। সো এখানে আমি বলতেই পারি যে টি সময়ে কৌণিক সরণ হয় 2 পাই ইন্টু এন রেডিয়ান। এটা ভাইয়া মাথায় রাখি, যেহেতু একটা ঘূর্ণন মানে হচ্ছে তার কৌণিক সরণ হয়েছে 2 পাই রেডিয়ান, সো এনটা ঘূর্ণন হয়েছে মানে তার কৌণিক সরণ হয়েছে 2 পাই ইন্টু এন, 10টা হলে 2 পাই ইন্টু 10। সো একক সময়ে বা 1 সেকেন্ড সময়ে কৌণিক সরণ হয় 2 পাই এন বাই টি, এত রেডিয়ান। আচ্ছা ভাইয়া, এই যে টার্মটা আসলো এটা কি বলতো? 1 সেকেন্ড সময় কতটুকু কৌণিক সরণ হয়? 1 সেকেন্ড সময়ে যতটুকু সরণ হয় তাকে আমরা বলি বেগ। 1 সেকেন্ড সময়ে যতটুকু কৌণিক সরণ হয় তাকে আমরা বলবো কৌণিক বেগ, ঠিক আছে? বা তাৎক্ষণিক কৌণিক বেগ বলতে তোমরা যা বুঝো। তার মানে আমি ফর্মুলা ডিরাইভ করে ফেলতে পারলাম, এখান থেকে আমি পেয়ে যাচ্ছি, সুতরাং কৌণিক বেগের ফর্মুলা কিন্তু আমি এইটা বলতেই পারি, ওমেগা ইকুয়াল 2 পাই এন বাই টি, ওমেগা ইকুয়াল 2 পাই এন বাই টি। এটার এক্সাম্পল হয় হচ্ছে ধরো একটি বস্তু 40 সেকেন্ড সময়ে 120টি ঘূর্ণন সম্পন্ন করে, 120টি ঘূর্ণন সম্পন্ন করে। সেরকম সিনারিও হলো, ধরো এটা একটা কোশ্চেন, আমি তোমাকে বের করতে বললাম যে ভাইয়া এখানে হচ্ছে তাহলে কৌণিক বেগ কত। তো বুঝতেই পারতেছো যে এটা আসলে খুব বেশি এখন আর কঠিন নাই, জাস্ট ফর্মুলা বসাইলে আমি করতে পারতেছি। তো এটার সলিউশন হবে হচ্ছে ওমেগা ইকুয়াল 2 পাই এন বাই টি। সে ভাইয়া কত সময় নিছে? 40 সেকেন্ডে 120টা ঘূর্ণন দিছে, তাহলে তার ঘূর্ণন সংখ্যা কত? 120 কত সময়? টি সময়, সেই সময়টা কত? 40 সেকেন্ড। এইভাবে আমি করলাম, এটার একক হবে হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে? এইভাবে হচ্ছে, আর এই যে এখানে ছোট্ট করে এটা হচ্ছে ভাই আমাদের থিওরি, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমি এখন অঙ্ক করে ফেলতে পারি। তার মানে আমি পাচ্ছি কৌণিক বেগের ফর্মুলা পাচ্ছি ওমেগা ইকুয়াল হচ্ছে 2 পাই এন বাই টি। এখান থেকে হচ্ছে ধরো আরো যদি আলোচনা করা যায়, এটাই গেছে আমরা সবাই বুঝতে পারছি, রাইট? এখানে কোনো ঝামেলা থাকার কথা না, জাস্ট নরমালি যে টি সময়ে কৌণিক সরণ হয়েছে হচ্ছে, ফার্স্টে বলে নিছি, ধরি বস্তুটি টি সময়ে এনটি ঘূর্ণন সম্পন্ন করে, তাহলে টি সময়ে কৌণিক সরণ হয় 2 পাই এন রেডিয়ান, একক সময়ে কৌণিক সরণ হয় 2 পাই এন বাই টি রেডিয়ান। একক সময় যতটুকু কৌণিক সরণ হয় তাকে আমরা বলি হচ্ছে কৌণিক বেগ। এখান থেকে আমরা ফর্মুলা পেয়ে যাচ্ছি, এই হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলার পর হচ্ছে আমরা একটা কোয়েশ্চেন দেখে ফেললাম, বা এগুলা ইজি, এগুলা আসলে প্যারা খাওয়ার মতো কিছু না। আচ্ছা,
এরপর ভাই এখান দিয়ে যদি আরো আলোচনা করার সুযোগ আছে কিনা, দেখো আমরা তাহলে শুরু থেকে হচ্ছে ভাই কৌণিক সরণ দেখেছি, নর্মালি বুঝতেই পেরেছি ভাই এগুলা কোনো ঝামেলা হওয়ার কথা না। এরপর হচ্ছে ভাই আমরা কৌণিক বেগ দেখেছি, এরপর হচ্ছে আমাদের কৌণিক ত্বরণও আসবে পর্যায়ক্রমে। কৌণিক বেগ যে একটা ভেক্টর, সেটার ভেক্টর রূপ নিয়ে কিছু আলোচনা আছে। বেটার হয় আমরা যদি একটু চিন্তা করি ভাইয়া, দেখো আমরা নিজেরা যদি আর একটু চিন্তা করি, দেখো সেটা হচ্ছে আমরা কৌণিক সরণ দেখলাম। হ্যাঁ, কৌণিক সরণের সাথে কি রৈখিক সরণ বা রৈখিক দূরত্ব এদের কোনো সম্পর্ক আছে? এটা একটা কোশ্চেন হইতে পারে। ভাই আমরা কৌণিক বেগ দেখেছি, কৌণিক বেগের সাথে কি রৈখিক বেগের কোনো সম্পর্ক থাকতে পারে? থাকতেই পারে, সেগুলো আমরা হচ্ছে এখন দেখব পর্যায়ক্রমে। দেন হচ্ছে এই যে কৌণিক বেগের ভেক্টর রূপও আমরা দেখব, আস্তে আস্তে হচ্ছে কৌণিক ত্বরণও আসবে, একটা স্পেশাল ত্বরণ আছে কেন্দ্রমুখী ত্বরণ, ওইটাও আসবে। তো আমরা যদি পর্যায়ক্রমে হচ্ছে আগাতে থাকি, একটা বস্তু হচ্ছে ঘুরছিল, একটা বস্তু সে মুভ করছে, ধরো এটা হচ্ছে সেন্টার, এইখান থেকে সে যাত্রা শুরু করলো, এখান থেকে লেটস সে হচ্ছে সে এই পজিশনে আসছে, এই হচ্ছে তার এ পজিশন, এই হচ্ছে বি পজিশন। তো বুঝতেই পারতেছি তার কৌণিক সরণ হচ্ছে ভাইয়া থিটা, কৌণিক সরণ হচ্ছে থিটা। হ্যাঁ দেখো তো 9-10 কি তোমরা এরকম কোন ফর্মুলা শিখছো? আচ্ছা, এটা হচ্ছে তার বৃত্তাকার পথের ব্যাসার্ধ। আমরা একটা বৃত্তীয় গতি কল্পনা করছি, হ্যাঁ মানে যে এই বরাবর মোশনটা এই বরাবর, মানে তার কৌণিক বেগটা হচ্ছে যে এই দিকে ঘুরতেছে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে সমকৌণিক বেগ, মানে ওই যে সুষম বৃত্তাকার গতি, সুষম বৃত্তাকার গতি, এটা চিন্তা করতে পারো। আচ্ছা, সুষম বৃত্তাকার গতি আমরা হচ্ছে পরে চিন্তা করি, আপাতত এটা না, এটা আমরা যখন হচ্ছে পড়বো, যখন কেন্দ্রমুখী যখন পড়বো তখন। আপাতত জাস্ট নরমালি এটা ওমেগা, ঠিক আছে, ওমেগা কৌণিক বেগে সে ঘুরতেছে। এখন ভাইয়া এস ইকুয়াল আর থিটা আমরা সবাই জানি, এস ইকুয়াল আর থিটা কি পড়ছি 9-10 পড়ছি ভাইয়া। এই যদি হয়, এটা যদি হয় বৃত্তের কেন্দ্র, এটা যদি হয় তোমার রেডিয়াস, এটা হচ্ছে ধরো কেন্দ্র, এই যে যে অ্যাঙ্গেলটা থিটা, এই যে এতটুকু হচ্ছে এই যে চাপের দৈর্ঘ্য, এটা কি, এটা হচ্ছে চাপের দৈর্ঘ্য, এই চাপের দৈর্ঘ্য হচ্ছে এস। সো এখান থেকে আমরা পাই এস ইকুয়াল আর থিটা। ধরো আমি ডান পাশে বাম পাশে ডিফারেন্সিয়েশন করলাম, হ্যাঁ তাহলে কি হলো, তো এই যে চাপের দৈর্ঘ্য যেটা, এটা ধরো সে এখানে ছিল, এখান থেকে সেইটা আসছে, এটা ধরো তার হচ্ছে ইনিশিয়াল পজিশন, আর এটা হচ্ছে তার ফাইনাল পজিশন, ঠিক আছে। তো এই যে চাপের যে দৈর্ঘ্য, এই চাপের দৈর্ঘ্যটাই হচ্ছে, এটাই হচ্ছে ভাইয়া তার রৈখিক দূরত্ব, মানে সে যে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে আসলো, সে লিনিয়ারলি কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলো, এই চাপের দৈর্ঘ্যটাই হচ্ছে তার রৈখিক দূরত্ব। মানে এই যে এখানে যদি আমি একটু চিন্তা করি, এখানে দেখো এই যে এতটুকু ভাইয়া, এই যে এ থেকে বিতে গেছি, এ থেকে যে বিতে যাচ্ছি, এই যে এতটুকু, এই এতটুকু হচ্ছে আমার রৈখিক দূরত্ব, হ্যাঁ যেটাকে হচ্ছে এই যে এখানে জাস্ট একটু করে রৈখিক দূরত্ব হচ্ছে আমরা এস বলতেছি, এটাকে হচ্ছে আমরা রৈখিক দূরত্ব এস বলছি। এখন সময়ের সাপেক্ষে রৈখিক দূরত্বের পরিবর্তনের হারকে আমরা বলি কি ভাইয়া, এটাকে বলি হচ্ছে আমরা কি রৈখিক দ্রুতি বলি, রাইট। সো ভি, যেহেতু সে বৃত্তাকার পথে ঘুরতেছে, তো বৃত্তাকার পথে আর হচ্ছে কনস্ট্যান্ট থাকে, আমরা জানি আরটাকে হচ্ছে বাইরে বের করে নিয়ে আসা যায় ডিডিটি অফ থিটা। এটাকে কি বলা যায় বলতো ভাইয়া, সময়ের সাথে কৌণিক সরণের পরিবর্তনের হার। সেখান থেকে আমরা পাচ্ছি এই যে ভাইয়া, এই টার্মটাই কিন্তু আমরা ওমেগা বলি, রাইট। এই টার্মটা কি ওমেগা বলি না, যে সময়ের সাথে সাথে কৌণিক সরণের পরিবর্তনের হার, আর এটা ছিল সময়ের সাপেক্ষে রৈখিক দূরত্বের পরিবর্তনের হার, তো যেটাকে আমরা হচ্ছে রৈখিক দ্রুতি বলছি।
আচ্ছা ভাইয়া, এটাকে যে আমরা রৈখিক দ্রুতি বলছি, এটাকে আমরা রৈখিক বেগ কি বলতে পারি? হ্যাঁ ভাইয়া, পারি। এখন তুমি বলতে পারো ভাইয়া এটা তো একটা হচ্ছে কার্ভ, এ থেকে যে বিতে গেছে এটা তো ভাইয়া কার্ভ, এটা তো ভাইয়া, এটা তো সরণ বলা যাবে না, এটা তো ভাইয়া দূরত্ব। তাহলে আপনি তো এটাকে হচ্ছে রৈখিক বেগ বলতে পারবেন না, আপনাকে বলতে হবে হচ্ছে রৈখিক দ্রুতি। না ভাইয়া, আমি রৈখিক বেগও বলতে পারবো। এখন যদি বলো যে ভাইয়া রৈখিক বেগ আমি কিভাবে বলতে পারলাম, সেটা হচ্ছে ভাইয়া কথা আছে। ভাই আমি এখানে ডিফারেন্সিয়েশন করছি না। ডিফারেন্সিয়েশন কি, ইন্টারভেল গুলা কি থাকে, অনেক ক্ষুদ্র থাকে না, শূন্যের কাছাকাছি, রাইট? সো তুমি যদি একটু চিন্তা করো যে ডিটি, ডিটি কি অনেক ক্ষুদ্র সময়, ডিএস অনেক ক্ষুদ্র রৈখিক দূরত্ব, রাইট? অনেক ক্ষুদ্র রৈখিক দূরত্ব। ভাই এটা কি হইলো? দেখো, যদি তোমার সময়টা অনেক মানে শূন্যের কাছাকাছি হয়, তাহলে কি এই শূন্যের কাছাকাছি সময় তার যে অ্যাঙ্গুলার পজিশনের যে ডিসপ্লেসমেন্টটা হবে, বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা রৈখিক সরণ যেটা হবে, বা থিটা যেটা, এই থিটাও কি টাইম ইন্টারভেল যদি অনেক ছোট নাও, তখন দেখবা থিটার চেঞ্জও কি অনেক ছোট না? ধরো থিটা অনেক ছোট, থিটা ইজ ভেরি স্মল হেয়ার, মানে আমি জাস্ট হচ্ছে তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি আর কি। থিটা যদি অনেক ছোট হয়, তুমি কি বুঝতে পারতেছো যে এইটা ভাই ইট সিমস লাইক এ স্ট্রেট লাইন, এই যে যেটা এস বলতেছি, ইট সিমস লাইক এ স্ট্রেট লাইন, মানে এটা স্ট্রেট লাইন মনে হচ্ছে। এখন যদি বলো যে ভাই এটা স্ট্রেট লাইন মনে হচ্ছে কিরকম, দেখো আমি তোমাকে আরো সহজে বুঝাই। লেটস সে এটা একটা সার্কেল, রাইট? এখন যদি থিটা এত ছোট হয় যে, আমি জাস্ট হচ্ছে তোমাকে ধরো হচ্ছে এতটুকু পোর্শন, আমি এই যে এটা তো ধরো জুম করে দেখানো হচ্ছে, যদি একটা ছোট্ট পোর্শন তুমি বৃত্তর মধ্যেই কাটো, ধরো এতটুকু, এতটুকু, ঠিক আছে? এই যে ছোট পোর্শনটা আছে না, এই যে খুবই ছোট, এখানে এখানে তার যে, তুমি যদি এখানে হচ্ছে ফিগারটা আঁকো, মানে কৌণিক সরণ যদি দেখতে চাও, খুবই ছোট না? এই যে কৌণিক সরণটা যখন ছোট, এই যে ভাইয়া এখানে এই স্মল পজিশন, এখানে যে তুমি রৈখিক দূরত্ব বলবা, ওইটা কিন্তু তোমার কাছে রৈখিক যে দূরত্ব, ওইটাকে তুমি রৈখিক সরণও বলতে পারো। কেন? কারণ ভাই এলিমেন্টটা এত ছোট যে আমি যদি এটাকে জুম করে তোমাকে দেখাই, তুমি কিন্তু বুঝবাই না যে এটা একটা বৃত্তের পার্ট, তুমি বলবা এটা একটা সরলরেখা। মানে আর ইউ গেটিং মাই পয়েন্ট? তোমরা কি বুঝতেছো যে আমি আসলে কি মিন করছি? যে এইটা যেহেতু এত ছোট, মানে ভাই ছোট কেন বলতেছেন? ডিফারেন্সিয়েশন করছি ভাইয়া। ডিফারেন্সিয়েশন করা মানে কি, ইন্টারভেল গুলা ছোট, ক্ষুদ্র টাইম ইন্টারভেল, ক্ষুদ্র টাইম ইন্টারভেলে অ্যাঙ্গেলের যে চেঞ্জটা হচ্ছে, এই যে এখান থেকে যে আমি জুম করে দেখাইছি যে থিটা অনেক বড় মনে হচ্ছে না, যে 30 ডিগ্রি 40 ডিগ্রি, ডিফারেন্সিয়েশন করতেছি মানে অ্যাঙ্গেলের চেঞ্জটাও অনেক ছোট, ধরো 0.0000 ডিগ্রি, 001 ডিগ্রি, এরকম 0.501 ডিগ্রি। ওইটা তো আর চিত্রে বোঝানো পসিবল না, জাস্ট এইটুকু ফিল করো যে যখন হচ্ছে এই চেঞ্জটা অনেক ছোট, থিটার চেঞ্জ যখন অনেক ছোট, তখন যে এরকমই যে এস, এস ইকুয়াল আর থিটার যে এস, মানে রৈখিক যে দূরত্বটা, ওইটা আসলে তখন আর রৈখিক দূরত্ব না, ওইটাকে আমরা রৈখিক সরণও যদি বলি, অ্যাকচুয়ালি আমরা ঠিকই বলতেছি, কারণ বাহ্যিক দিক থেকে ওইটা আসলে স্ট্রেট লাইনই হয়ে যাবে। বুঝাতে পারলাম? তো এটাকে যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন করেছি, নট নেসেসারিলি যে তোমাকে এটাকে রৈখিক দ্রুতিই বলতে হবে, তুমি এটা রৈখিক বেগও বলতে পারো, ঠিক আছে? এটা কোনো ভুল নাই, রৈখিক বেগও বলতে পারো। সেখান থেকে আমি আলটিমেটলি পাচ্ছি ভি ইকুয়াল ওমেগা আর, আর ছিল কনস্ট্যান্ট আর ওইটা মানে হচ্ছে ওমেগা, সেখান থেকে পাচ্ছি ভি ইকুয়াল ওমেগা আর। তাহলে হচ্ছে এটা কি ভাইয়া? এটা হচ্ছে রৈখিক বেগ এবং কৌণিক বেগের সম্পর্ক, ভি ইকুয়াল ওমেগা আর। এটা কি ভাইয়া? এটা কি বেগ? রৈখিক বেগ। ওমেগা কি বেগ ভাইয়া? ওমেগা হচ্ছে কৌণিক বেগ। আচ্ছা ভাইয়া, রৈখিক বেগের ডিরেকশন জানি কোন বরাবর থাকে? ভাইয়া রৈখিক বেগের ডিরেকশন হচ্ছে স্পর্শক বরাবর থাকে। ছোটকালে তোমরা পড়ছো এই যে গতিপথের স্পর্শক বরাবর থাকে, গতিপথের স্পর্শক বরাবর থাকে, ঠিক আছে? ধরো হচ্ছে এখানে বিভিন্ন ডিরেকশনে বেগ বিভিন্ন রকম হতে পারে, ধরো এখানে এটাকে নাম দিলাম v1, এটাকে নাম দিলাম v2, এটাকে নাম দিলাম v3, ধরো এটাকে নাম দিলাম হচ্ছে v4। জাস্ট তোমাকে এটা বোঝাচ্ছি যে এই যে রৈখিক বেগ, যেটা রৈখিক বেগ, এটাকে কিন্তু আমরা হচ্ছে আলাদা করে, যেহেতু আমরা ছোটকাল থেকে জানি বৃত্তাকার পথে কোনো বস্তুর বেগ, এই যে ধরো এই যে বৃত্তাকার পথে কোনো বস্তুর বেগ কি বরাবর কাজ করে?
স্পর্শক বরাবর কাজ করে। বৃত্তাকার পথে কোনো বস্তুর বেগ কোন ডিরেকশনে কাজ করে? স্পর্শক বরাবর কাজ করে। লেটস সে এটা ভি প্রাইম, এটা ধরো হচ্ছে কি বলবো, ধরো হচ্ছে ভি ডাবল প্রাইম, এরকম আর কি। ঠিক আছে, জাস্ট নোটেশনের জন্য বলতেছি, এটা ভি প্রাইম, এটা ধরো ভি ডাবল প্রাইম। জাস্ট বুঝাচ্ছি যে এখানে বেগটা এইদিকে, এখানে বেগটা ওইদিকে, জাস্ট দুইটা ভিন্ন বুঝাতে এরকম বুঝাচ্ছি। হ্যাঁ, এগুলা হচ্ছে স্পর্শকীয় বেগ। রৈখিক বেগ যেটা, এটাকে কিন্তু আমি চাইলে অর স্পর্শকীয় বেগও বলতে পারি, স্পর্শকীয় বেগও বলতে পারি। ঠিক আছে, তো এই স্লাইডে মোটামুটি আমরা যা দেখলাম মূলত হচ্ছে আমরা রৈখিক বেগ আর কৌণিক বেগের একটা সম্পর্ক দেখেছি। রৈখিক বেগ আর কৌণিক বেগের একটা সম্পর্ক দেখেছি। আচ্ছা, এখন আমাদের কিছু এখানে কথা আছে, সেটা হচ্ছে এই যে আমরা যদি কৌণিক বেগের ভেক্টর রূপটা দেখি, একটু আগে দেখে আসছি ভাইয়া যে ভি ইকুয়াল হচ্ছে ওমেগা আর। তার মানে আচ্ছা ভাইয়া, তাহলে কি ভেক্টর কি এইভাবে লেখা যায়? ভাইয়া এইভাবে লিখলে কি হবে? এটা লিখলে কিন্তু হবে না। এটা লিখলে হবে না। তোমরা ভাববা যে ভাইয়া এটাও তো ভেক্টর, এটাও ভেক্টর, এভাবে লিখলে কেন হবে না? এভাবে লিখলে হবে না, কারণ হচ্ছে দেখো ওমেগা, ওমেগা ডিরেকশন কোন বরাবর? অক্ষ বরাবর, অ্যালং দ্য এক্সিস, তাই না? এই যেভাবে এভাবে হচ্ছে ঘুরতেছে, এভাবে যদি ঘুরে, তাহলে এইভাবে যদি ঘুরতে থাকে, এই হচ্ছে ওমেগার ডিরেকশন, এই হচ্ছে ওমেগার ডিরেকশন। আর ভি এর কোন ডিরেকশন? ভি এর ডিরেকশন হচ্ছে ভাইয়া এই যেটা একটা পয়েন্ট, এই পয়েন্টে স্পর্শক বরাবর, এটা একটা পয়েন্ট স্পর্শক বরাবর, এইভাবে যখন ঘুরে আসবে যে কোনো বিন্দুতে ভি এর ডিরেকশন হচ্ছে কোন দিকে ভাইয়া? ভি এর ডিরেকশন হচ্ছে কিন্তু স্পর্শক বরাবর। আমি কিন্তু চাইলেই এটাকে এইভাবে জাস্ট এইভাবে লিখে দিতে পারি না, কারণ ভি আর ওমেগা কিন্তু সেম ডিরেকশনে না। তো এটা কিন্তু ভেক্টর রিপ্রেজেন্টেশন এইভাবে কিন্তু লেখা যাবে না। কারণ কথা ভাইয়া, তাইলে কিভাবে লেখা যাবে? আচ্ছা, তাহলে কিভাবে লেখা যাবে সেটা আমরা বুঝবো, ওটা নিয়ে কিছু আলোচনা আছে এখানে। এখন এখান থেকে হচ্ছে আমরা যতটুকু আলোচনা করতে পারি, ধরো এই যে এখানে হচ্ছে একটা বস্তু দেখানো হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা বস্তু, বস্তু মানে হচ্ছে এই যে ধরো হচ্ছে যে পয়েন্ট একটা বস্তু হচ্ছে ঘুরতেছে। ঠিক আছে, একটা বস্তু ঘুরতেছে, এই যে এটা হচ্ছে মানে ও হচ্ছে এই যে ও হচ্ছে এটা হচ্ছে অক্ষ দেখানো হয়েছে আর কি। ঠিক আছে, মানে এই যে এরকম যদি হয়, মানে এই যে এইভাবে হচ্ছে ঘুরতেছে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে অ্যালং দ্য এক্সিস। তো এই যে মূল বিন্দুটা হচ্ছে এদিকে নেওয়া হয়েছে। এখন এই যে এখানে যে বস্তুটা আছে, যে একটা বস্তু, এটা হচ্ছে বস্তু। এখন এই যে বস্তুর যে পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর, মানে ভাইয়া মূল বিন্দুর সাপেক্ষে বস্তুর যে ভেক্টরটা, সেটাকে হচ্ছে আর দেয়া হয়েছে, তাই তো? এখন ভাইয়া এটা আর, এই কোণ হচ্ছে থিটা। তাহলে এইটা যদি ভাইয়া আর হয়, তাহলে এটা কি? এটা হচ্ছে আর কস থিটা, এটা হচ্ছে আর সাইন থিটা, তাই তো? এখানে বস্তুটির গতিপথের, এখানে কিন্তু ভাইয়া বস্তুটির গতিপথের ব্যাসার্ধ যদি তুমি চিন্তা করো, বস্তুটা কি যে এই পথে ঘুরতেছে না? এই যে বস্তু কিন্তু এইভাবে ঘুরতেছে, রাইট? এই যে বস্তুটির যে গতিপথের ব্যাসার্ধ, এখানে আর দিয়ে বুঝো, আর দিয়ে হচ্ছে এই বস্তুটার পজিশন ভেক্টর বোঝানো হয়েছে। মানে এই ও বিন্দু থেকে লেটস এই বিন্দুটা হচ্ছে পি, এই যে ওপি যে ভেক্টরটা, ওপি ভেক্টরটা হচ্ছে এখানে আর ভেক্টর, মানে আর ওপি বাহুটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আর ভেক্টরের মান। ঠিক আছে, তার মানে আর ভেক্টরের মান কত? ওপি যে দৈর্ঘ্যটা, এটা হচ্ছে আর ভেক্টরের মান, বা ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, এই যে আর। এখন তুমি যদি ভালো করে খেয়াল করো চিত্রটা, এই যে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কি এতটুকু না? ভেক্টর থেকে আমরা জানি উপাংশ বিভাজন, এটা হচ্ছে আর সাইন থিটা, রাইট? তার মানে এখানে বৃত্তাকার, এই যে বস্তুটির যে বৃত্তাকার পথ, তার গতিপথের ব্যাসার্ধ হচ্ছে আর সাইন থিটা, আর সাইন থিটা। আচ্ছা ভাই, এখান থেকে মূলত আমরা কি দেখবো ভাইয়া? এখান থেকে আমরা দেখবো হচ্ছে এই যে কৌণিক বেগের একটা ভেক্টর রূপ দেখবো, যে আমরা আগেই বলছি ভাই ভি ইকুয়াল ওমেগা আমি পাইছি, রাইট? ভি ইকুয়াল ওমেগা কিন্তু আমি এইভাবে চাইলেই, এই যে এখানে যেরকম হচ্ছে দিলাম, যে তোমাদের মতো হচ্ছে ভাই এটা ভেক্টর, এটার আগে হচ্ছে ভেক্টর সাইন দিলাম, হয়ে গেল না, এইভাবে কিন্তু লেখা যাবে না, এটা কিন্তু রং। ঠিক আছে, এটা হচ্ছে রং।
তাহলে অ্যাকচুয়ালি কিভাবে লেখা যাবে সেটার জন্যই হচ্ছে আমরা স্টাডি করব। তো ভাই এখানে কি দেখলাম, এখানে বস্তুটার আমি ধরলাম যে বস্তুটির পর্যায়কাল টি, বস্তুটির পর্যায়কাল টি। ভাইয়া পর্যায়কাল যেন কোনটাকে বলে? পর্যায়কাল হচ্ছে ওই যে পর্যায়কাল বলতে ভাইয়া একটু আগে আমরা শিখছি না যে ওমেগা ইকুয়াল কি ভাইয়া 2πn/t না? পর্যায় n কি ঘূর্ণন সংখ্যা, পর্যায়কাল মানে হচ্ছে একবার, এই যে ধরো এটা আমার হচ্ছে এক্সিস, এই যে একবার ঘুরে আসলাম যতটুকু সময় লাগলো, একবার ঘুরে আসলাম যতটুকু সময় লাগলো। তো আমি যদি একবার ঘুরে আসি মানে 2π n এর জায়গায় যদি আমি একবার দেই, মানে যে আমি বলে নিই when n equal 1 দেন ওই টাইমটাকেই আমরা বলি হচ্ছে পর্যায়কাল। মানে যখন n এর ভ্যালু একবার বসাবো, মানে একবার ঘুরে আসতে যে সময়টা লাগবে তাকে আমরা বলি হচ্ছে পর্যায়কাল। সো ওমেগা ইকুয়াল 2π বাই এই যে স্মল টি, যেহেতু একবার ঘুরে আসছে ওটাকে আমরা একটা স্পেশাল নাম দিয়ে বললাম হচ্ছে পর্যায়কাল। ঠিক আছে, তার মানে এখানে আমি আরেকটা জিনিস পাচ্ছি ভাইয়া, সেটা হচ্ছে ওমেগা ইকুয়াল 2π বাই ক্যাপিটাল টি। ভাইয়া ক্যাপিটাল টি দিয়ে কি বোঝায়? পর্যায়কাল বোঝায়। ভাইয়া পর্যায়কাল মানে কি? পর্যায়কাল মানে হচ্ছে ভাইয়া একবার ঘুরে আসতে যে সময় নেয়, ওই যে 2πn/t ধরলাম আমি একবার ঘুরে আসছি, n এর ভ্যালু 1, তখন ওই স্মল টিকে আমরা স্পেশালি বলি হচ্ছে ক্যাপিটাল টি। মানে ভাইয়া একবার ঘুরে আসলে যে সময়টা লাগে তাকে আমরা বলি পর্যায়কাল, ওইটাই বোঝাতে হচ্ছে, জাস্ট আলাদা করার জন্য ক্যাপিটাল টি দিছি। ঠিক আছে, তো এইটুকু তো বুঝোই। আচ্ছা ভাই এইটুকু যদি বুঝি, এখন কি করা যায়? এখানে বস্তুটির গতিপথের ব্যাসার্ধ হচ্ছে আর সাইন থিটা। দেখো এখন কি করা যায় ভাইয়া, এটা হচ্ছে আমি যদি চিন্তা করি যে ভাইয়া আসলে কি হয়েছে, এখানে বস্তুটা হচ্ছে পর্যায়কাল ক্যাপিটাল টি দিলাম, ওমেগার ফর্মুলা জেনারেট করলাম, সে যে একবার ঘুরে আসছে ভাইয়া, একবার ঘুরে আসলে ভাইয়া রৈখিক দূরত্ব কাভার করে কত বলতো? ভাইয়া রৈখিক দূরত্ব কাভার করে তার পরিধির সমান, রাইট? একবার যদি কোনো বস্তু ঘুরে আসে বৃত্তাকার পথে, সে কতটুকু রৈখিক দূরত্ব কাভার করে? পরিধির সমান, তাই তো? তাহলে আমি যদি বলি যে ভাইয়া টি সময়ে অতিক্রান্ত রৈখিক দূরত্ব পরিধির সমান টি সময় মানে কি? পর্যায়কাল। পর্যায়কাল মানে কতবার ঘুরছে? একবার। একবার ঘুরলে সে কতটুকু রৈখিক লিনিয়ার ডিস্টেন্স ক্রস করে? তার পরিধির সমান 2π। ভাইয়া পরিধিটা কি ছিল? পরিধিটা কি আর ছিল? মানে রেডিয়াসটা কি আর ছিল? না ভাইয়া, রেডিয়াসটা ছিল কি আর সাইন থিটা। সেখানে আমি লিখতে পারি 2π আর সাইন থিটা। তাহলে ভাই টি সময় অতিক্রান্ত রৈখিক দূরত্ব যদি হয় 2π আর সাইন থিটা, সুতরাং 1 সেকেন্ড সময়ে রৈখিক দূরত্ব সেটাকে আমরা বলতে পারি 2π আর সাইন থিটা বাই টি। ভাইয়া 1 সেকেন্ড সময় যেটা রৈখিক দূরত্ব সেটা কি আমরা কি বলি? রৈখিক দ্রুতি বলি না? সেটাই কি ভাইয়া? রৈখিক দ্রুতি বা হচ্ছে সো মানে এটা তো বুঝতে পারছি না, টি সময় অতিক্রান্ত রৈখিক দূরত্ব হচ্ছে 2π আর সাইন থিটা, সুতরাং একক সময় অতিক্রান্ত রৈখিক দূরত্ব হচ্ছে 2π আর সাইন থিটা বাই ক্যাপিটাল টি। সো রৈখিক দূরত্ব 1 সেকেন্ড সময় যে রৈখিক দূরত্ব তাকে আমরা বলতে পারি হচ্ছে রৈখিক দ্রুতি। তো এখানে বলা যায় 2π আর সাইন থিটা বাই টি। ভাইয়া এখানে কি করা যায়? এটা কি বলতো ভাইয়া? এটা হচ্ছে ওমেগা, কৌণিক বেগ, মাত্র দেখে আসছি। সো আচ্ছা আমি একেবারে লিখে দেই, এটার জায়গায় লিখলাম ওমেগা, এখানে হচ্ছে আর, এখানে হচ্ছে সাইন থিটা। তার মানে ভাই এখানে আসলে কি দেখতেছি ভাইয়া? রৈখিক দ্রুতিটা দেখলাম, টি ইকুয়াল ওমেগা আর সাইন থিটা, রাইট? আচ্ছা ভাই এটা যদি আমরা ভেক্টরিয়াল রিপ্রেজেন্টেশন দেখতে চাই, বা তো আমরা রৈখিক দ্রুতি বলছি, আমরা যদি ভেক্টর রিপ্রেজেন্টেশন দেখতে চাই, ভাই এটুকু তো বুঝতেই পারছি 2π/t মানে হচ্ছে ওমেগা, এখানে হচ্ছে আর সাইন থিটা। এখন তোমাদের মাথায় দুইটা কথা আসছে, ভাই আপনি যদি এটা ভেক্টরে লিখতে চান, ইন ভেক্টর ফর্ম
ইন ভেক্টর ফর্ম অনেকে চিন্তা করতেছে ভাইয়া আর যেহেতু একটা পজিশন ভেক্টর ছিল হয় এরকম না হয় এরকম। ঠিক আছে, আমার কোশ্চেন হচ্ছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, হুইচ ওয়ান ইজ কারেক্ট। এখন ভাইয়া হচ্ছে আচ্ছা ভাই কি কি যেন ছিল, বেগের ডিরেকশনটা যেন কোন দিকে ছিল? ভাই যে পয়েন্টে চিন্তা করব সেই পয়েন্টে স্পর্শক বরাবর ছিল বেগ। আচ্ছা ফাইন গেল। আচ্ছা তো শুধু আমি যদি চিন্তা করি, যখন হচ্ছে আমি ভেক্টর নিয়ে চিন্তা করতেছি, আচ্ছা এইটা আমাদের বরং ডিলেমাতে থাকুক যে ভি ক্রস ওমেগা ক্রস আর নাকি আর ক্রস ওমেগা, এটা যদি আমরা চিন্তা করি। আচ্ছা ভাইয়া ঠিক আছে, এটা এরকম আছে এরকম এরকম আছে, তাহলে হচ্ছে কারণ আমরা জানি এ ক্রস বি মানে হচ্ছে এবি সাইন থিটা, এটা আমরা সবাই জানি। তো ক্রস গুণ হবে এটা বুঝে গেছি, যেহেতু আমি ভেক্টর ফরম্যাটে যদি লিখি। এখন আমরা এটা জানি যে এ ক্রস বি ইকুয়াল এবি সাইন থিটা তো লেখা যায়, কিন্তু কথা হচ্ছে এইখানে এ ক্রস বি ডিরেকশনটা কোন দিকে? আমরা জানি যে এ ক্রস বি ডিরেকশন মানে কি, এ থেকে বি যদি তুমি হচ্ছে ডান হাত ঘুরাও, বুড়ো আঙ্গুল যেদিকে আসে সেটাই হচ্ছে এ ক্রস বি এর ডিরেকশন। মানে ক্রস গুণ করলে যে দুইটাকে ক্রস করা হচ্ছে, ক্রস গুণ ফলের ডিরেকশন থাকে, যে দুইটাকে ক্রস করা হইলো সেই দুইটার সাথেই কোন বরাবর? লম্ব বরাবর, সেই দুইটার সাথেই লম্ব বরাবর। আচ্ছা ভি ইকুয়াল যখন ভাই আমি আর ক্রস ওমেগা চিন্তা করি, তো এখন কথা হচ্ছে বা ওমেগা ক্রস আর চিন্তা করি, এখন কথা হচ্ছে কোনটা কারেক্ট সেটা হচ্ছে ভাই একটু হচ্ছে আমার কমন সেন্সের চিন্তা করতে হবে। আমি যদি ঠিক আগের ফিগারটা দেখি এখানে, বা হচ্ছে নর্মাল চিন্তা করো, আগের ফিগার না, তুমি হচ্ছে নর্মালি একটা চিন্তা করো, একটা বস্তু ধরো হচ্ছে এইভাবে হচ্ছে ঘুরতেছে, এটা হচ্ছে তার বেগের ডিরেকশন আর ওমেগার ডিরেকশন হচ্ছে এটা। ভাই এটা কিন্তু স্পর্শক, হ্যাঁ মিলায় ফেলো না কিন্তু ভাইয়া, এটা কিন্তু স্পর্শক, মানে এটা কিন্তু স্পর্শক বরাবর। ঠিক আছে, আবার ভাইবো না যে দুইটা হচ্ছে প্যারালালি লিখছি। আর এই যে এইটা হচ্ছে অ্যালং দা এক্সিস, মানে অক্ষীয় ভেক্টর। আচ্ছা আর ধরো হচ্ছে যে আর ভেক্টর যেন কোনটা ছিল ভাইয়া? আর ভেক্টর ছিল হচ্ছে এই যে এখানে আমাদের যে ভেক্টরটা আসছে এই যে থিটা, আর মানে থিটা ভেক্টর যেটা, এখন এটা হচ্ছে ও বিন্দু তো এখানে নিছি, এখন ও বিন্দু তুমি তোমার মতো শিফট করতে পারো, ও বিন্দু যে এখানেই হবে সেটা তো কোনো কথা নাই, আরো নিচে হইতে পারে, আরো উপরে হইতে পারে, আরো উপরে হইতে পারে, এইভাবে আস্তে 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 যে কোনো দিকে হইতে পারে। ঠিক আছে, সেটা নিয়ে আমি কনসার্ন না, আমার কথা হচ্ছে আমার বেসিকটা কি বা ডিরেকশন অ্যাকচুয়ালি কোনটা হচ্ছে। এখন তুমি যদি চিন্তা করো ভাই, এই যে ধরো এই যে এটা হচ্ছে আমার ওমেগার ডিরেকশন, এটা কার ডিরেকশন ভাইয়া? ওমেগার ডিরেকশন। এটা কার ডিরেকশন? ওমেগা। কার? ওমেগা। একটা বস্তু এভাবে ঘুরতেছে, এই যে এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে। তো এই যে এটা একটা পয়েন্ট, এই যে আমার ডান হাতের এই আঙ্গুলটা খেয়াল করো, এটা লেটস একটা পয়েন্ট, এইভাবে ঘুরতেছে, এটা একটা পয়েন্ট। এই পয়েন্টে ভাইয়া বেগের ডিরেকশন কোন দিকে? স্পর্শক বরাবর। কোন দিকে? স্পর্শক বরাবর। আবার দেখো এই যে, ঠিক আছে, এই হচ্ছে একটা বস্তু ঘুরতেছে, বস্তুটা ঘুরলো, এটা একটা পার্টিকুলার পয়েন্ট, এখানে বেগের ডিরেকশন হচ্ছে স্পর্শক বরাবর, আর ওমেগা হচ্ছে অ্যালং দ্য এক্সিস। ভাইয়া পজিশন ভেক্টর কোনটা? পজিশন ভেক্টর হচ্ছে তুমি ওই যে তোমার মূল বিন্দু যেটা, কারণ মূল বিন্দু অনেকটা হইতে পারে, মূল বিন্দু হচ্ছে তোমার এই যে এই এই অরিজিনও হইতে পারে, বা চিত্রের মতো হচ্ছে আর একটু নিচেও হইতে পারে, যে এভাবে যদি হয় তাহলে এখান থেকে হচ্ছে যে ভেক্টরটা আনবা সেটা হচ্ছে পজিশন ভেক্টর। আমরা সহজে চিন্তা করি, লেটস সে একটা বস্তু হচ্ছে এভাবে ঘুরতেছে, এইভাবে যদি ঘুরে, তুমি বোঝার জন্য চিন্তা করো এটাই হচ্ছে মানে এখানেই হচ্ছে মূল বিন্দু, ও বিন্দুটা এখানে, তাহলে পজিশন ভেক্টর কি? ও বিন্দু থেকে যে বিন্দুর অবস্থান জানতে চাও, এভাবে চিন্তা করলাম, এখানে আসি, তো এটা হচ্ছে কি বৃত্তাকার পথের ব্যাসার্ধ, এটা কি ভাইয়া বৃত্তাকার পথের ব্যাসার্ধ, তুমি এটাকেই মূল বিন্দু চিন্তা করো, এখন আপাতত এটাকে মূল বিন্দু চিন্তা করো। পজিশন ভেক্টর কি ভাইয়া? মূল বিন্দু থেকে এখানে যে ভেক্টরটা চিন্তা করবা এই হচ্ছে পজিশন ভেক্টর, এই যে এইদিকে পজিশন ভেক্টর, এদিকে হচ্ছে ওমেগা, আর বেগটা কি? স্পর্শক বরাবর। আবার দেখি এইভাবে বস্তুটা ঘুরতেছে, এইখানে হচ্ছে বেগ, বেগটা স্পর্শক বরাবর এদিকে, ওমেগা হচ্ছে এদিকে, আর আর হচ্ছে এই যে মূল বিন্দু থেকে বস্তুর দিকে যে ভেক্টরটা টানলাম। ভাইয়া ওমেগা ক্রস আর করো তো, ওমেগা, ওমেগা এদিকে, আর কোন দিকে? আর হচ্ছে এদিকে, আর হচ্ছে এদিকে, আর এদিকে
ওমেগা এদিকে, ওমেগা ক্রস আর, ওমেগা ক্রস আর, ওমেগা ক্রস আর। ভাইয়া বুড়ো আঙ্গুল কোন দিকে? স্পর্শক বরাবর পাইছো? ওমেগা এদিকে হচ্ছে আর, এই যে মূল বিন্দু থেকে যে পজিশন বরাবর যে ভেক্টরটা টানতেছি পজিশন ভেক্টর, ওমেগা এদিকে হচ্ছে আর, ওমেগা থেকে আর এর দিকে ডান হাত ঘোরাচ্ছি, ওমেগা ক্রস আর। বুড়ো আঙ্গুল কোন দিকে? স্পর্শক বরাবর। তার মানে কারেক্ট কোনটা ভাইয়া? আমি ডান হাতে স্ক্রু নিয়ম থেকে দেখতেছি, দিস ওয়ান ইজ কারেক্ট। একটু ফিল করে দেখতে পারো, নিজেরাও ট্রাই করে দেখতে পারো। সো ওমেগা ক্রস আর নিচ্ছি, আর ক্রস ওমেগা, এটা কিন্তু ইনকারেক্ট ভাইয়া, এটা নেওয়া যাচ্ছে না। তো তোমরা ডান হাতে স্ক্রু নিয়ে হচ্ছে আর ক্রস ওমেগা দেখতে পারো, আর ক্রস ওমেগা কিন্তু তোমার হচ্ছে যে ডিরেকশন অফ মোশনের সাথে মিলবে না, ঠিক আছে? আবার ভাইবো না যে এটা প্যারালাল না কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু প্যারালাল না। বুঝাইতে পারলাম? আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই এখানে তো মূলবিন্দু তো ভাই এখানে আছে, মূলবিন্দু হচ্ছে এখানে আছে ভাই, আপনি তো মূলবিন্দু ধরলেন হচ্ছে এইখানে। আচ্ছা ভাই, এটা সমস্যা নাই, এখানে ধরছি যাতে তুমি সহজে বুঝো, এই ভেক্টর দিয়ে হচ্ছে ডিরেকশনটা বোঝানোর জন্য। এটা যত হচ্ছে তুমি উপরের দিকে নিবা, ধরো হচ্ছে এটা যদি এখানে হয় তাহলে এইভাবে যাবে, এভাবে নিলে এইভাবে যাবে, ঠিক আছে? দিয়ে মানে থিটা চেঞ্জ হইতে হবে আর কি। আরো যদি নিচে যাও, আরো কন্টিনিউয়াসলি নিচে আসলা হইতেও পারে, আরো উপরে গেলা হইতেও পারে, জাস্ট অ্যাঙ্গেলে চেঞ্জ আসবে, কখনো বাড়বে কখনো কমবে। তো আমি সহজে বুঝাইছি তোমাকে হচ্ছে এই যে মূল বিন্দু এইখানে নিয়ে বুঝাইছি, দ্যাটস ইট। মানে তোমার হচ্ছে ফিল করার ব্যাপারটা যদি ফিল করতে পারো যে ভি ইকুয়াল আর ক্রস ওমেগা হচ্ছে না, ওমেগা ক্রস আর হচ্ছে, এটা ফিল করাটাই হচ্ছে এখানে বড় বিষয়। এই হচ্ছে এটার ভেক্টর রিপ্রেজেন্টেশন। আর হচ্ছে কৌণিক ত্বরণ, যেটা কৌণিক ত্বরণকে আমরা বলতেছি হচ্ছে ভাইয়া আলফা। এটাও হচ্ছে ভাইয়া এক্সিয়াল ভেক্টর, মানে হচ্ছে অক্ষীয় ভেক্টর। এটার ডিরেকশন হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস। মানে এই যে কৌণিক বেগ যদি এই বরাবর ঘুরে, এই যে এরকম, তো এরকম হইলে এই যে বাইরের দিকে, মানে অ্যালং দ্য অ্যাক্সিস এইভাবে ঘুরলে, এই যে এইভাবে যদি ঘুরে, এটা হচ্ছে ভাইয়া এই যে এইভাবে যদি ঘুরতে থাকে, এটা হচ্ছে তোমার কৌণিক ত্বরণের ডিরেকশন, দ্যাটস ইট, ঠিক আছে? ইজি আর স্বাভাবিক। যেমন হচ্ছে এখানে কি, এখানে ধরো হচ্ছে এখানে বোঝাচ্ছে হচ্ছে কৌণিক বেগ বাড়ছে, ভাইয়া কেন এটা বললো? স্বাভাবিক, আমরা ওই যে রৈখিক বেগ যখন পড়ি তখন বলছিলাম না যে বেগ আর ত্বরণ যদি সেম ডিরেকশনে থাকে তার মানে স্পিড আপ হচ্ছে, মানে বেগটা আসলে বৃদ্ধি পাচ্ছে। বেগ আর ত্বরণ যদি উল্টা ডিরেকশনে থাকে তার মানে আসলে বেগ কমে যাচ্ছে, ওটাকে আমরা মন্দন বলতাম। সেম থিং, সেম থিং, ওমেগা যেদিকে অ্যালং দ্য অ্যাক্সিস, কৌণিক ত্বরণ যদি উল্টা ডিরেকশনে থাকে তার মানে আমি বলতে পারি আসলে কৌণিক বেগ এখানে কমে যাচ্ছে আর এখানে কৌণিক বেগ বাড়ছে। দ্যাটস ইট, এতটুকু বুঝলেই হয়। আর আলফাটা কি? আলফা হচ্ছে এই যে এটা হচ্ছে ভাইয়া গড় কৌণিক ত্বরণ। সবকিছুর ইন্ট্রোডাকশন এইভাবে আসছে। এটাকে ভাইয়া আমরা বলি ডেল ওমেগা ডেল টি। সো আর আলফা যেটাকে বলি এটা হচ্ছে তাৎক্ষণিক কৌণিক ত্বরণ। তাৎক্ষণিক কৌণিক ত্বরণ হচ্ছে আলফা। ওটাকে আমি ডিরেক্ট লিখে দিলাম ভাইয়া, হ্যাঁ, ডিরিটি অফ ওমেগা, মানে সময় ব্যবধানটা যখন শূন্যের কাছাকাছি হয়, ঠিক আছে? আগে তো এটা বুঝতেই পারছো। এটার একক কি হবে? উপরে ওমেগা, নিচে হচ্ছে টাইম। তো ওমেগা মানে কি? রেডিয়ান পার সেকেন্ড, আর নিচে আরেকটা সেকেন্ড উপরে উঠবে, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারছি? মানে তোমরা এমনিও জানো ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে অ্যাঙ্গুলার মোশনে কি হবে? রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, রাইট? তো এগুলা আই গেস হচ্ছে আমরা বুঝতেই পারছি। এখন ভেক্টরও আমরা দেখছি। এখন এখানে আরো কিছু কথা আছে ভাইয়া, হ্যাঁ। এই যে ভি ইকুয়াল ওমেগা আর, আমরা তো ভি ইকুয়াল ওমেগা আর থেকেই আসলাম, কোথায় জানো? এই যে এইটা রাইট, এইটা রাইট ফর্ম। মানে এভাবে যদি তুমি স্কেলার ফর্মে লিখো, স্কেলার ফর্মে যদি লিখো দিস ওয়ান ইজ কারেক্ট, বাট ভি ইকুয়াল যে ওমেগা, মানে এইভাবে কিন্তু লেখা যাবে না, ঠিক আছে?
ভেক্টর ফরম্যাট বোঝানোর জন্য হচ্ছে এই যে আর ক্রস হচ্ছে ওমেগা, এইভাবে লিখতে হবে, ঠিক আছে। আর এখানে কেন হচ্ছে এই যে মূল বিন্দুটা হচ্ছে আমি কেন এখানে প্রশ্ন ছিল, এখানে ধর হচ্ছে আমি হচ্ছে এখানে জাস্ট দেখাই দিই তীর চিহ্ন দিয়ে। এটা হচ্ছে যে আমার আর ভেক্টর ছিল, ঠিক আছে। এখন তোমরা যদি একটু খেয়াল করো যে ভাই আমি যদি কন্টিনিউয়াসলি যদি হচ্ছে চেঞ্জ করতে থাকি, মানে আর মানে এই মূল বিন্দু এখানেও নিতে হবে এমন কোনো কথা নেই, এটা আমি হচ্ছে যে কোনো জায়গায় নিতে পারি। তো ইউজুয়ালি আমি যখন ব্যাখ্যা করলাম তখন হচ্ছে এটাকে হচ্ছে আমার প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু ধরে চিন্তা করছি, তাহলে তোমরা সহজে ডিরেকশনটা বুঝতে পারো। মানে ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে এটাই, যে ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে আমরা এটাই পেয়েছি যে অ্যাকচুয়ালি আমাকে লিখতে হবে ভি ইকুয়াল আর ক্রস ওমেগা নাকি ওমেগা ক্রস আর। ওমেগা ক্রস আর যদি আমরা ভেক্টর ফরম্যাটে লিখতে চাই। এখন এই যে কোথায় গেল, এই যে এখান থেকে যে ভি ইকুয়াল ওমেগা আর পেয়েছি ভাইয়া, এখানে আসলে অনেক কিছু কথা বলার রয়ে গেছে আরো। সেটা হচ্ছে দেখো ভাই আমরা যে বললাম যে ভি ইকুয়াল হচ্ছে ওমেগা আর, বা এখান থেকে হচ্ছে আমরা লিখলাম ওমেগা ইকুয়াল হচ্ছে ওমেগা ইকুয়াল ভি বাই আর। ইজ ইট অলওয়েজ কারেক্ট? ইজ ইট অলওয়েজ কারেক্ট? আমার অ্যান্সার হচ্ছে নো। তুমি কি সব সময় কিন্তু ওমেগা ইকুয়াল ভি বাই আর লিখতে পারবা না, সব সময় ওমেগা ইকুয়াল ভি বাই আর লিখতে পারবা না। তাহলে ভাই কখন পারবো? তুমি ওমেগা ইকুয়াল ভি বাই আর, দেখো আমরা যখন চিন্তা করলাম, আমরা কিন্তু ভাই হচ্ছে একটা বৃত্তাকার গতি চিন্তা করতেছিলাম, রাইট? বৃত্তাকার গতি। তো তুমি যদি বৃত্তাকার গতিটা খেয়াল করো, প্রত্যেকটা বিন্দুতে আমার বেগের ডিরেকশন কিন্তু এইদিকে ছিল, রাইট? স্পর্শক বরাবর ছিল না? হ্যাঁ। আর আর যেটা নরমালি হচ্ছে আমরা আর বলতে কি বুঝি, তার বৃত্তাকার পথের হচ্ছে ব্যাসার্ধ বুঝি, বৃত্তাকার পথের ব্যাসার্ধ বুঝি, ঠিক আছে। এখন একটু যদি খেয়াল করো, এই ক্ষেত্রে যেটা হয়েছিল ভাইয়া, এই ক্ষেত্রে এই যে ভি যেটা সব সময় যদি চিন্তা করো ভাইয়া, সব সময় এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আর এবং ভি কিন্তু লম্ব বরাবর ছিল। আর এবং ভি কি বরাবর ছিল? লম্ব বরাবর ছিল, ঠিক আছে। তো তুমি তখনই ওমেগা ইকুয়াল ভি বাই আর লিখতে পারবা। একটু খেয়াল করে দেখো, ওমেগা ইকুয়াল এখানে ভি বাই আর লেখা হয়েছে না? তুমি ওমেগা ইকুয়াল ভি বাই আর তখনই লিখতে পারবা যখন ভি আর আর পরস্পর লম্ব ভাবে থাকবে। মানে আমি যদি একটু ইন আ কারেক্ট ওয়ে, মানে আরো ভেঙে লিখতে চাই, ইট শুড বি ওমেগা ইকুয়াল ভি পারপেন্ডিকুলার বাই আর। এটা হচ্ছে আর এর সাথে লম্ব, আর এর সাথে লম্ব, আর এর সাথে লম্ব। তো তুমি যেভাবে লেখো, মানে ভি ইকুয়াল ওমেগা লেখো বা ওমেগা ইকুয়াল ভি বাই আর লেখো, সেটা তুমি তখনই লিখতে পারবা। বা মেইন কথা হচ্ছে ওমেগা ইকুয়াল ভি পারপেন্ডিকুলার বাই আর, মানে সহজ কথা এটা আমরা কেন লিখতে পারছি, এটা হচ্ছে অনলি ফর সার্কুলার মোশন, অনলি ফর সার্কুলার মোশন, ঠিক আছে। অনলি ফর সার্কুলার মোশন, শুধুমাত্র যখন তুমি বৃত্তাকার পথে কোনো গতি চিন্তা করবা তখন তুমি ওমেগা ইকুয়াল ভি বাই আর লিখতে পারবা। এখন তোমার অনেক কোশ্চেন চলে আসতে পারে যে ভাইয়া ওমেগা ইকুয়াল ভি বাই আর লিখতে পারবো, ফাইন বুঝলাম, কিন্তু ভাইয়া ওমেগা তো বৃত্তাকার গতি থাকলেই তো মনে হয় ওমেগা আসবে, মানে ওমেগা মানে কৌণিক বেগ না, তো বৃত্তাকার গতির ক্ষেত্রেই তো কৌণিক বেগ আসবে না ভাইয়া। ওমেগা একটা জেনারেল টার্ম, হ্যাঁ, এটা নট নেসেসারিলি যে শুধুমাত্র বৃত্তাকার গতির ক্ষেত্রেই কৌণিক বেগ এক্সিস্ট করে। ভাইয়া কৌণিক বেগ কিন্তু শুধুমাত্র বৃত্তাকার গতির ক্ষেত্রে এক্সিস্ট করে না, ঠিক আছে। একটু পর আমরা এক্সাম্পল দেখবো, বাট আপাতত এইটা বুঝো যে ওমেগা ইকুয়াল ভি বাই আর তখনই লিখতে পারবা যখন ভি আর এবং আর লম্ব ভাবে থাকবে। এখানে কি ভি এবং আর লম্ব ভাবে আছে, ভি এবং আর লম্ব ভাবে আছে, এখানে ভি এবং আর কিভাবে আছে ভাইয়া? লম্ব ভাবে আছে, তাই না? তুমি প্রত্যেকটা ক্ষেত্রে ভি দেখো আর দেখো, ভি দেখো আর দেখো,
ভি দেখো আর দেখো সবগুলা কি 90 ডিগ্রি না, এই যে 90 90 90, তাই তো সবগুলা কিন্তু হচ্ছে ভাইয়া 90 ডিগ্রি। সো আসলটা হচ্ছে ওমেগা ইকুয়াল ভি বাই আর না, এটা বলা উচিত ভি পারপেন্ডিকুলার বাই আর, মানে ভি এর সেই উপাংশটা নেওয়া উচিত যেটা আর এর সাথে লম্ব ভাবে থাকে। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে তো সবকিছু প্যাচ লেগে যাচ্ছে ভাইয়া, এটা হচ্ছে কি বৃত্তাকার গতির ক্ষেত্রে ওমেগা, আবার বলতেছেন বৃত্তাকার গতিতে তো সবসময় ভাইয়া আর আর ভি লম্ব ভাবেই থাকবে। হ্যাঁ, আর আর ভি লম্ব ভাবেই থাকবে, দ্যাটস কারেক্ট। এখন আমি তোমাকে হচ্ছে একটা গতির কথা চিন্তা করতেছি, জাস্ট খেয়াল করো। ধরো এটা হচ্ছে অবজারভার, মানুষ রাখতে পারি না ভালো মতো, এই হচ্ছে অবজারভার, এটা হচ্ছে পয়েন্ট ও, ঠিক আছে, ও বিন্দু হোক বা যেটা হোক অবজারভার, ঠিক আছে। এখন একটা বস্তু আছে, এই পথে একটা গাড়ি চলতেছে বা একটা একটা বস্তু মুভ করতেছে, লেটস একটা হচ্ছে বস্তু মুভ করতেছে, এখানে একটা বস্তু মুভ করতেছে, এই বস্তুটার স্পিড হচ্ছে লেটসে 10 মিটার পার সেকেন্ড, এই পয়েন্টের নাম হচ্ছে এ, আর অবজারভার থেকে এর দূরত্ব হচ্ছে ধরো 4 মিটার, ঠিক আছে। এখন অবজারভারের সাপেক্ষে, আচ্ছা অবজারভার একটা বিন্দু দিয়ে দিই আমি, হ্যাঁ অবজারভারের হচ্ছে এটা দিলাম আমি হচ্ছে ও বিন্দু দিলাম, তো ও বিন্দুর সাপেক্ষে, ও বিন্দুর সাপেক্ষে বস্তুটির কৌণিক বেগ বের করো যখন, দুইটা দেই, যখন বস্তুটি এতে থাকবে এবং যখন বস্তুটি বিতে থাকবে। আচ্ছা ভাইয়া বি বলতে ধরো হচ্ছে যে এখানে যখন চলে আসছে পজিশনটা হচ্ছে, লেটস সে এখানেও তার বেগ চেঞ্জ হয়নি, এখানেও তার বেগ আছে 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা তাহলে এখন কি বুঝতেছি ভাইয়া, প্রথমটার সলিউশন তো ইজি, ধাপা ধাপ শিখছো যে, আচ্ছা ঠিক আছে ভাই একটু আগে শিখছি যে ওমেগা ইকুয়াল কি ভি পারপেন্ডিকুলার বাই আর। আচ্ছা ভাইয়া হ্যাঁ দেখো, এই হচ্ছে অবজারভার, ও বিন্দু সাপেক্ষে সবকিছু বের করতেছে, যে প্রসঙ্গ গঠনের মূল বিন্দু বলি না, মানে যেখানে অবজারভার থাকে সেই ও বিন্দুই হচ্ছে এটা। কারণ ও থেকে ভাইয়া এর দূরত্ব কত, 4 মিটার, সো ভি বাই আর, আর এর জায়গায় হচ্ছে তুমি লিখলা 4, ভি হচ্ছে, হ্যাঁ ভি এবং আর কি লম্ব ভাবে আছে, হ্যাঁ ভাইয়া এই যে নিচে এদিকে লম্ব ভাবে আছে, ধাপ করে তুমি বসায় দিলা যে ভাই এটা ওকে, এটা তো পারি। সমস্যা হচ্ছে যখন বস্তুটা বি বিন্দুতে যাবে, হ্যাঁ বস্তুটা যদি বি বিন্দুতে যায়, এই যদি হয় বি বিন্দু, বি বিন্দুতে যখন যাবে তখন যদি একটু খেয়াল করো, লেটস এই অ্যাঙ্গেলটা দেয়া আছে, এই অ্যাঙ্গেলটা দেওয়া হচ্ছে ধরো 70 ডিগ্রি, তো এটা 70, এটা 90, তাহলে এটা হচ্ছে 20, এগুলো আমি বুঝি। এখন কথা হচ্ছে ভাই একটু আগে যে আমরা শিখছি যে ফর্মুলা হইতে হবে হচ্ছে ওমেগা ইকুয়াল ভি বাই আর না, ওমেগা অ্যাকচুয়ালি মানে আসলে লেখা উচিত ভি পারপেন্ডিকুলার বাই আর, মানে ভি এর যে উপাংশটা আর এর সাথে লম্বভাবে থাকবে সেটা নিতে হবে। এখন দেখো আর হচ্ছে ভাই এতটুকু, লেটস সে আর হচ্ছে এখানে ধরো দেয়া আছে এটা কত, আর হচ্ছে ধরো কত মিটার ধরবো, এটা ধরো এটা হচ্ছে 12 মিটার, মানে সেকেন্ড কেজে আর এর ভ্যালু হচ্ছে 12 মিটার, তুমি বুঝতেছো ঠিক আছে। এখন ভাইয়া কথা হচ্ছে তুমি চিন্তা করবা ভাই এখানে কৌণিক বেগ ব্যাপারটা কিরকম হলো। দেখো যে অবজারভার সে যখন হচ্ছে, এই যে দেখো আমি হচ্ছে অবজারভার, খেয়াল করো আমি হচ্ছে এ কে দেখতেছি, পিছন থেকে খেয়াল করো,
আমি দেখলাম যে অবজারভারটা মানে এই বস্তুটা এইখানে, এখন যখন এই বস্তুটা এইভাবে ঘুরে বিতে গেল, আমি কিন্তু আমার মাথাটা এইভাবে ঘুরাবো, মানে আমি দেখতেছি অবজারভার, মানে আমি অবজারভার একটা বস্তু এ, ধরো এখানে ছিল, এখান থেকে সে একটু পর হচ্ছে এইদিকে যাবে। তা আমি যদি তার দিকে তাকিয়ে থাকি যে এই বস্তুটাকে এখন আমি দেখলাম, বস্তুটা এখন এই বিন্দুতে আছে, সে কিন্তু লিনিয়ার মোশনেই যাচ্ছে, বস্তুটা সোজাসুজিই যাচ্ছে, কিন্তু আমি যে দেখলাম এতে আছে, আমি দেখলাম যে সে আস্তে আস্তে এদিকে চলে যাচ্ছে। আমি তার দিকে যেভাবে তাকালাম, সোজা ছিল, এভাবে তাকালাম। তুমি কি বুঝতে পারতেছো যে এই যে আমার যে মাথা, এটা যে বেন্ড হচ্ছে, এটা যে এই যে অ্যাঙ্গুলার রোটেশন দিচ্ছে না, বুঝতে পারছি? এই যে অ্যাঙ্গুলার রোটেশনটা দিচ্ছে, বুঝতে পারছি? তার মানে এখানে কিন্তু এই যে এই অ্যাঙ্গুলার রোটেশনটাই কিন্তু কি কৌণিক সরণ, আর একক সময় যতটুকু রোটেশন সেটাই হচ্ছে কৌণিক বেগ। তার মানে ব্যাপার কিন্তু এইটাই যে বস্তুটাকে যে সবসময় বৃত্তাকার পথেই ঘুরতে হবে কৌণিক বেগ অবজার্ভ করার জন্য, অ্যাকচুয়ালি কিন্তু এটা নেসেসারি না। কৌণিক বেগ কিন্তু একটা জেনারেল টার্ম। হ্যাঁ, এই যে আমি বস্তুটাকে এখানে দেখলাম, এই যে আমি এতে দেখতেছি এটা সামনে এদিকে চলে যাচ্ছে, আমি আমার মাথাটা ওকে দেখতে দেখতে ঘুরালাম। এখন এ যত স্পিডে যাবে, হ্যাঁ আমি আমার মাথা তত স্পিডে ঘুরাবো, এটা তো কমন সেন্স। এখন আমি একে দেখতে দেখতে এভাবে ঘুরালাম, এ থেকে বিতে ঘুরালাম, এই যে আমার মাথাটা এখান থেকে এইদিকে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলো। আমার মাথা কি, আমার মাথা এই যে একটা বেন্ডিং হলো না, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলো না, তার মানে কি আমার মাথা কিন্তু সে একটা কৌণিক সরণ হলো, রাইট? এই একক সময় কৌণিক সরণ যেটা, সেটাই হচ্ছে কৌণিক বেগ। সো এখন কৌণিক বেগের জন্য এই যে ভি, যেটা মানে বস্তুর যে ভেলোসিটি, সেটা মাথায় রাখতে হবে, সেটা আর এর সাথে হচ্ছে অলওয়েজ লম্ব হইতে হবে। তার হচ্ছে এখানে 12 মিটার, মানে বস্তুটা হচ্ছে প্রথমটা তো আমরা করে ফেলছি, এটা হচ্ছে 1 নাম্বারের সলিউশন। 2 নাম্বার যখন করতে যাব, 2 নাম্বারের ক্ষেত্রে হচ্ছে বস্তু থেকে মানে অবজারভার থেকে বি বস্তুর দূরত্ব হচ্ছে 12 মিটার। আমি কিন্তু চাইলেই ভাইয়া ওমেগা প্রাইম যদি আমি ধরি, এখানে কিন্তু আমি চাইলেই 10/12 এটা কিন্তু লিখতে পারবো না, কারণ 10 আর 12, 10 হচ্ছে ভাই এইদিকে, এইদিকে হচ্ছে 10, মানে ভি আমার লাগবে কি ভি এর সেই উপাংশ যেটা আর এর সাথে লম্ব। তো ভি এর যদি আমি দুটো উপাংশ নেই, ধরো ভি এর হচ্ছে আমি এই উপাংশটা নিচ্ছি। আচ্ছা ভাই, এইটা 20 হলে এটাও কত? 20 বুঝি, তাহলে এটাকে কত বলা যায়? 10 cos 20, এটাকে বলা যায় 10 sin 20। ভাইয়া 10 sin 20 ডিগ্রি যেটা, 10 sin 20 এটা কিন্তু ভাইয়া আর এর সাথে হচ্ছে লম্ব, বুঝতে পারছি? এই যে 10 sin 20 ডিগ্রি যেটা দিলাম, এটা কিন্তু হচ্ছে ভাইয়া আর বা 12 মিটারের সাথে লম্ব। তার মানে আমি কিন্তু 10 নিতে পারবো না, আমাকে নিতে হবে অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে ওমেগা ইকুয়াল ভি পারপেন্ডিকুলার বাই আর, মানে আর এর সাথে যে উপাংশটা লম্ব ভাবে থাকবে সেইটা। ঠিক আছে, তাহলে ওমেগা প্রাইম আর হচ্ছে 12 মিটার, আর এর সাথে লম্ব হবে কোনটা আছে ভাইয়া? এটা কি 10, 10কে আমি দুটো উপাংশে ভাগ করছি, একটা 10 cos 20 আর একটা হচ্ছে 10 sin 20। লম্ব বরাবর কোনটা আছে ভাইয়া? 10 sin 20। এটা যদি আমরা ক্যালকুলেট করি, এটা পাবো 1200 রেডিয়ান পার সেকেন্ড। বুঝতে পারছি? এটাই হচ্ছে সবকিছু, মানে একদম বোঝার মতো যা আছে। তার মানে হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম, ওমেগা ইকুয়াল ভি বাই আর যদি লিখি, শুধুমাত্র অনলি ফর সার্কুলার মোশন, অনলি ফর সার্কুলার মোশন। অ্যাকচুয়ালি মানে আমাদের যেটা লেখা উচিত, অ্যাকচুয়ালি যেটা আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে ওমেগা ইকুয়াল ভি পারপেন্ডিকুলার বাই আর। কারণ ওমেগাটাকে আমরা শুধুমাত্র বৃত্তাকার গতির মধ্যে কনজেস্টেড না করি। হ্যাঁ, এটা কিন্তু একটা জেনারেল টার্ম, নট নেসেসারি যে বৃত্তাকার গতির ক্ষেত্রে আমরা শুধুমাত্র কৌণিক বেগ দেখতে পাই। ঠিক আছে, এরকম কিন্তু না। একটু আগে দেখতে পাচ্ছি যে হচ্ছে এই যে আমি অবজারভার এখানে ছিলাম, আমি একটা বস্তুকে দেখতেছি, বস্তুটা এইভাবে চলে গেল, আমি আমার মাথাটাকে এইভাবে ঘুরালাম, এই যে মাথার যে অ্যাঙ্গেল ক্রিয়েট হলো, তার মানে আমি কিন্তু এখানে কৌণিক সরণ পাচ্ছি। ঠিক আছে, এখানে কৌণিক বেগ পাচ্ছি, বুঝতে পারলাম? তো সবসময় কৌণিক সরণ বা কৌণিক বেগ অবজার্ভ করার জন্য আমাকে যে ভাইয়া হচ্ছে বৃত্তাকার পথে থাকতে হবে, এটা ব্যাপার না।
আর বৃত্তাকার পথে যেটা হয়, বৃত্তাকার পথে হচ্ছে অলওয়েজ হচ্ছে ভি আর আর লম্ব ভাবেই থাকে, এই কারণে হচ্ছে তখন আর ওই চিহ্ন টিহ্ন তোমাদের বইতে দেয় না। বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এইটা, ঠিক আছে। এখানে ধরো হচ্ছে আমরা একটা প্রবলেম করতে পারি। ধরো এটা হচ্ছে আমার মূল বিন্দু, এখানে একটা বস্তু আছে, এটার বেগ হচ্ছে এদিকে 20 মিটার পার সেকেন্ড, অ্যাঙ্গেল হচ্ছে 30, এটা হচ্ছে 4 মিটার। এই যে পয়েন্ট অফ অবজারভেশন, মানে পয়েন্ট ফ্রম অবজারভেশন আর কি, ও হচ্ছে আমার মূল বিন্দু, মূল বিন্দু থেকে বস্তুর দূরত্ব হচ্ছে 4 মিটার। আমি জাস্ট বলছি ও বিন্দুর সাপেক্ষে বস্তুটির কৌণিক বেগ বের করো। সো তোমরা জানো যে ভাইয়া বেগ তো দেয়া আছে, আচ্ছা ধাপ ধাপ যদি লিখে দাও ভাইয়া ওমেগা ইকুয়াল ভি বাই আর, হচ্ছে না কিন্তু, এটা কিন্তু বৃত্তাকার গতি না, এটা বৃত্তাকার গতি নরমালি একটা বস্তু হচ্ছে মুভ করতেছে, ঠিক আছে, এটা কিন্তু বৃত্তাকার গতি না। তো সুষম মানে একদম বৃত্তাকার গতি হইলে তুমি হচ্ছে ভি বাই আর লিখতে পারো, আর একদম বৃত্তাকার গতিতে ভি আর আর হচ্ছে সবসময় লম্ব ভাবেই থাকে। এখানে কিন্তু ভাই হচ্ছে আমাকে অ্যাকিউরেটলি লিখতে হবে ভি পারপেন্ডিকুলার বাই আর, মানে ভি এর লম্ব উপাংশ। তো এই দিক বরাবর ভি এর উপাংশ হচ্ছে 20 cos 30, আর এর লম্ব বরাবর এই হচ্ছে আর, এই হচ্ছে এই যে আর, আর এর সাথে লম্ব বরাবর কোনটা 20 sin 30, তো এটা নিতে হবে, এটাই হচ্ছে ভি পারপেন্ডিকুলার বা এটাই আর এর সাথে যেটা লম্ব হবে থাকে, সেখানে নিতে হবে 20 sin 30 বাই আর হচ্ছে 4, উপরে 10 নিচে হচ্ছে 2.5 রেডিয়ান পার সেকেন্ড। এই হচ্ছে অবস্থা, আগের ম্যাথ করেছি। এই হচ্ছে পুরোপুরি হচ্ছে কৌণিক বেগের সিগনিফিকেন্স, ঠিক আছে। তার মানে কৌণিক বেগ মানে কিছুই না কিন্তু ভাই, একটা বস্তুকে আমি দেখতেছি, বস্তুটা এখান থেকে এখানে গেল, এই যে আমার মাথাটা আমি এখান থেকে যে এরকম করলাম, এই যে অ্যাঙ্গেল ক্রিয়েট হলো না, এটাই হচ্ছে কৌণিক সরণ। হ্যাঁ, তো 1 সেকেন্ডে যতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট হয় বা কৌণিক সরণ হয় সেটা হচ্ছে কৌণিক বেগ। নট নেসেসারিলি যে বস্তুটাকে বৃত্তাকারেই ঘুরতে হবে, নট নেসেসারিলি যে বস্তুটাকে বৃত্তাকারেই ঘুরতে হবে। আচ্ছা আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমরা কৌণিক ত্বরণ তো আমরা দেখেছি, আমরা এখানে কিছু প্রবলেমও করতে পারি ভাইয়া। ধরো আমাকে যদি বলে যে থিটা ইকুয়াল 4t স্কোয়ার প্লাস 6, ঠিক আছে, আমাকে বললো 4 সেকেন্ড সময়ে কৌণিক বেগ নির্ণয় করো। তো 4 সেকেন্ড সময় মানে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে একটা পার্টিকুলার টাইমে। তো এটার সলিউশন কি, আই গেস এগুলো তোমরা জানো, আমরা জানি কি ওমেগা ইকুয়াল ডি থিটা বাই ডিটি, ঠিক আছে। এটা কোশ্চেন হচ্ছে, ধরো দুইটা কোশ্চেন দিলাম, এটা হচ্ছে একটা, 2 নাম্বার কোশ্চেন হচ্ছে 0 সেকেন্ড এবং 4 সেকেন্ডের মাঝে গড় কৌণিক বেগ বের করো। ধরো দুইটা কোশ্চেন, ঠিক আছে। সো ওমেগা ইকুয়াল হচ্ছে ডিডিটি অফ থিটা, ডিডিটি অফ থিটা হচ্ছে ভাইয়া 4t স্কোয়ার প্লাস 6। আমি বিশ্বাস করি তোমরা ডিফারেন্সিয়েশনে এখন পাকা হয়ে গেছো, 4t স্কোয়ার মানে 8t, আর 6 কে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে 0, 8t। তো আমাকে কত সেকেন্ড পর বলছে, 4 সেকেন্ড পর ওমেগার ভ্যালু হচ্ছে 8 ইন্টু 4, দ্যাট উইল বি 32 রেডিয়ান পার সেকেন্ড। এইভাবে হচ্ছে ভাই আমরা ওমেগাটা ইজিলি বের করতে পারি। এখন যদি বলো যে ভাই এরপর কি করব, গড় কৌণিক বেগ মানে কি, গড় কৌণিক বেগ মানে হচ্ছে সেম কনসেপ্ট, তোমরা
লিনিয়ার মোশনেও পড়েছে। ইজি, ডেল থিটা বাই ডেল টি। ডেল থিটা মানে হচ্ছে থিটা ইনিশিয়াল থিটা ফাইনাল বের করবা। থিটা ইনিশিয়াল হচ্ছে টি এর ভ্যালু হচ্ছে 0 বসাও, 4 টি স্কয়ার প্লাস 6, 4 তো 6 রেডিয়ান। থিটা ফাইনাল বসাও 4 টি স্কয়ার প্লাস 6, 16 16 4 64 আর 6 70 রেডিয়ান। তো ফাইনাল পজিশন হচ্ছে 70 রেডিয়ান আর ইনিশিয়াল পজিশন হচ্ছে 6 রেডিয়ান। 70 মাইনাস 6, টাইম ইন্টারভ্যাল হচ্ছে 4 এবং 0। তো 64 বাই 4, 16 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে গড় কৌণিক বেগ, মানে এভারেজ 4 সেকেন্ডের মধ্যে তার হচ্ছে সিনারিও। তো আগে যেগুলো হচ্ছে আমরা পারি, যদি ক্যালকুলেশন আমরা ভুল না করি, 80, হ্যাঁ ঠিক আছে। আর এটা হচ্ছে টি 0 বসাইলে হচ্ছে 6 আসবে, টি যদি 4 বসাও 16, তারপর 4 16 64 64 64, হ্যাঁ ঠিক আছে। তাহলে হচ্ছে এটা হচ্ছে ঠিক আছে, এটা আমরা করতেই পারবো। আমরা আরেকটা প্রবলেম যদি একটু জাস্ট বুঝাই দেই। লেটস সে আমরা হচ্ছে এতক্ষণ আগের প্রবলেমে কি করছি ভাইয়া, থিটা ছিল, ওমেগা বের করছি। এখন যদি আমার উল্টাটা থাকে, ওমেগা যদি দেয়া থাকে ধরো 2t প্লাস 3, এইভাবে যদি ওমেগা দেয়া থাকে, তোমাকে যদি বলে যে থিটা উইল বি হোয়াট, মানে যে কোনো একটা ইন্টারভেলে বললো বা এত সেকেন্ড পর হচ্ছে থিটাটা কত, বা হচ্ছে 4 সেকেন্ড পর থিটা বের করো। তো আমরা জানি ওমেগা ইকুয়াল হচ্ছে ডিডিটি অফ থিটা। সো এ পাশ ও পাশ করলে ওমেগা ডিটি। সো উভয় পাশে যদি আমি ইন্টিগ্রেশন সাইন দিই, এরপর হচ্ছে লিমিটটা নিবা, ধরো হচ্ছে থিটা 1 থিটা 2 টি 1 টি 2, মানে ইনিশিয়াল আর ফাইনাল ওইটাই আর কি। সো ইন্টিগ্রেশন অফ ডি থিটা মানে হচ্ছে থিটা থিটা 1 থিটা 2, আর এখানে হচ্ছে ওমেগা ডিটি টি 1 থেকে টি 2। সো এখানে আসলে বলে নাই যে ইনিশিয়ালি হচ্ছে বস্তুটা কোথায় ছিল। সো আমি কিছু না বললে ধরে নিব যে ইনিশিয়ালি তার পজিশন হচ্ছে 0 রেডিয়ানে, রাইট? সো বা হচ্ছে নরমালি যেটা থিটা 2 মাইনাস থিটা 1 এটা আছে। তো আমি জাস্ট ফরম্যাটটা দ্বারা করে দিই। এই যে এটাই কি ভাইয়া, এটাই হচ্ছে আমার কৌণিক সরণ, কৌণিক সরণ, হ্যাঁ। এরপর হচ্ছে ওমেগা ইকুয়াল হচ্ছে 2t প্লাস 3। তো কিছুই বলা নাই। সো আমার ইনিশিয়াল স্টপ ওয়াচের টাইমটা হচ্ছে 0, আর আমি কাজ অবজার্ভ করতেছি 4 সেকেন্ডের মধ্যে। তো আই গেস এটা আমরা করেই ফেলতে পারবো। ইন্টিগ্রেশন যদি করি 2t স্কয়ার বাই 2 আর 3 কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে 3t। তোমরা ইন্টিগ্রেশন সবাই এতদিনে কেটে যাওয়ার কথা, ঠিক আছে? তো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ফোর স্কোয়ার হচ্ছে 16, 3 4 হচ্ছে 28, ঠিক আছে? এই যে থিটা 2 মাইনাস থিটা 1 এটাই হচ্ছে তার মানে যে ইনিশিয়াল পজিশন, এটা হচ্ছে ফাইনাল পজিশন। সো ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশনে কি সরণ বোঝায়, রাইট? এটাই হচ্ছে তার কৌণিক সরণ। তো এটা আমরা আগে যেটা আমরা পারবো বা এগুলো আমরা বুঝি, যেহেতু আমরা লিনিয়ার মোশন এগুলা করেছিলাম। এখন আরেকটা ওভারভিউ আছে এখানে, সেটা হচ্ছে আমরা যদি একটু তুলনা করি আসলে আমরা আসলে কি কি শিখলাম। সেটা হচ্ছে আমরা ধরো হচ্ছে এই কৌণিক গতি আর রৈখিক গতি নিয়ে যদি একটু চিন্তা করি, রৈখিক গতি আর এদিকে হচ্ছে কৌণিক গতি। ভাইয়া রৈখিক গতিতে আমরা যেটাকে রৈখিক সরণ বলতাম, কৌণিক গতিকে আমরা সেটাকে কৌণিক সরণ থিটা বলি। এখানে যেটাকে আমরা ভি বলতাম কৌণিক বেগ ওমেগা বলি। আচ্ছা ভাই, আমরা কৌণিক
ত্বরণ কি দেখেছি? এই যে কৌণিক ত্বরণ, যেটা আমরা হচ্ছে আলফা বলেছিলাম। তো রৈখিক গতিতে আমরা যেটাকে রৈখিক ত্বরণ বলি, সেটাকে হচ্ছে আমরা কৌণিক গতিতে কি বলবো? আলফা বলবো। এটা হচ্ছে কৌণিক ত্বরণ। আচ্ছা, এরপর হচ্ছে ভাইয়া, হ্যাঁ সূত্র আছে। আমরা এখানে যে গতির যেসব সূত্র ইউজ করতাম, এখানেও সূত্র ইউজ করা যাবে। এস ইকুয়াল যদি ভিটি হয়, এখানে লিখবো হচ্ছে থিটা ইকুয়াল ওমেগা টি। এটা কি বোঝায়? সমকৌণিক বেগ। মানে ওই যে ফ্যান যখন কনস্ট্যান্ট স্পিডে ঘুরতে থাকে, সেটা হচ্ছে সমকৌণিক বেগ। মানে আস্তে আস্তে জোরে জোরে ঘুরতেছে, এটা সমকৌণিক বেগ না, মানে সুসমবৃত্তীয় গতি না। ফ্যানের সুইচ অফ করে দিলে মানে স্পিড কমতে কমতে আস্তে আস্তে থেমে যাবে, এটাও সুসমবৃত্তীয় গতি বা সমকৌণিক বেগ না। সমকৌণিক বেগ মানে ওই যে ফ্যান সুইচ দিছো, একটু পর যখন কনস্ট্যান্ট একই ভাবে ঘুরতে থাকে, সেটা হচ্ছে সমকৌণিক বেগ। যেমন এই যেটাকে আমরা বলতাম কি সমরৈখিক বেগ বা সমবেগ। এখানে আমরা যেটাকে বলতাম এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে সেটাকে বলবো থিটা ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। ঠিক আছে, ওমেগা নট হচ্ছে মানে ভাইয়া আদি কৌণিক বেগ, এটা হচ্ছে আদি কৌণিক বেগ, আর ওমেগা হচ্ছে শেষ কৌণিক বেগ। ঠিক আছে, সেখানে আরো ফর্মুলা আছে ভাইয়া, এটা হচ্ছে ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে লেখা যাবে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা নট স্কোয়ার, 2 এর মানে আলফা, এস মানে থিটা। ঠিক আছে, এখানে ভাইয়া আরো তুমি লিখতে পারো ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এখানে লিখতে পারো ওমেগা ইকুয়াল ওমেগা নট প্লাস আলফা টি। ঠিক আছে, এইভাবে আসলে ভাইয়া হচ্ছে কন্টিনিউয়াসলি দেখা যায়। তবে আরেকটা হচ্ছে এই যে লিনিয়ার আর অ্যাঙ্গুলার নিয়ে তো চিন্তা করতেছি। লিনিয়ারে আমরা যেটাকে বলি হচ্ছে is equal u plus v divided by 2 into 3, এখানে সেটাকে বলবো থিটা ইকুয়াল ওমেগা নট প্লাস ওমেগা ডিভাইডেড বাই 2 into 3। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা সব চিন্তা করতে পারি, ইজিলি চিন্তা করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে ঠিক আছে, ইজিলি হচ্ছে সবগুলা ফর্মুলা দেখে নিতে পারি। ঠিক আছে, তার মানে আলটিমেটলি হচ্ছে আমরা এখানে যা যা ফাইনালি যদি একটু রিক্যাপ করি যে ভাইয়া কি কি পেলাম, কিছুই না ভাইয়া। ওমেগা মানে হচ্ছে ডিডিটি অফ থিটা, বুঝলাম, ফাইন। আলফা মানে হচ্ছে ভাইয়া ডিডিটি অফ কি বলে ওমেগা, ফাইন। এরপর যেটা পেয়েছি এই যে এস ইকুয়াল আর থিটা, এখান থেকে হচ্ছে ডিফারেন্সিয়েশন করে পেলাম হচ্ছে ভি ইকুয়াল আর ওমেগা বা ওমেগা আর। বা আচ্ছা, আমি যদি এখানে শর্ট করে আরেকটু দেখাই, সেটা হচ্ছে আমি যদি একটু শর্ট করে দেখাই বা হচ্ছে পরের লাইনে এরপর তো কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণের আগে যদি আমি একটু প্রসিড করতে চাই এখানে, সেটা হচ্ছে আমরা সবাই বা হচ্ছে ওই স্লাইডটা কি আমি খুলতে পারি কিনা, এস ইকুয়াল এই যে এখানে যে ভাই আমরা পেয়েছি ভি ইকুয়াল ওমেগা আর, তাই তো। ভি মানে হচ্ছে ভাই ওই যে স্পর্শকীয় বেগ, আর ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগ। এখন এই জিনিসটাকে আমি চাইলে কিন্তু হচ্ছে ইয়া করতে পারি, মানে এটাকে যেমন হচ্ছে আমি এই যে এস ইকুয়াল আর থিটা, এখান থেকে হচ্ছে আমি ডিফারেন্সিয়েশন করলাম ডিডিটি অফ এস, আর বারবার ডিফারেন্সিয়েশন না দেখাইলে হয়, বাট সহজে যাতে ক্যাচ করতে পারো এই কারণে বারবার দেখানো হচ্ছে ডিডিটি অফ আর থিটা, ডিডিটি অফ এস, এটাকে বলি হচ্ছে সময়ের সাপেক্ষে রৈখিক দূরত্বের পরিবর্তনের হার, রৈখিক দ্রুতি বা রৈখিক বেগও বলতে পারো, কারণ টাইম ইন্টারভ্যাল এতই ছোট যে দূরত্ব আর সরণ তুমি আসলে আলাদা করতে পারবে না। এই বৃত্তাকার গতি তো ছিল কার্ভে, মানে অনেক বড় একটা যদি বৃত্তাকার গতি হয়, এই ছোট পোর্শন আসলে তোমার কাছে
স্ট্রেট লাইনই মনে হবে। তো তখন ওই চাপের দৈর্ঘ্য আর সরলরৈখিক দূরত্ব আলাদা মনে হবে না। সো ভি ইকুয়াল আর ওমেগা, এটা ছিল একটা ফর্মুলা। এখন তুমি যদি আবারও সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তো একটু যদি খেয়াল করো ডিডিটি অফ ভি সময়ের সাপেক্ষে রৈখিক বেগের পরিবর্তনের হারকে কি বলে? রৈখিক ত্বরণ বলো। কি বলে? রৈখিক ত্বরণ। আর আর তো কনস্ট্যান্ট, একটা বৃত্তাকার গতি চিন্তা করে আমরা এগুলা ডিটারমাইন করেছিলাম। সময়ের সাপেক্ষে এই যে এটা কি বলে বলো তো ভাইয়া? সময়ের সাপেক্ষে কৌণিক বেগের পরিবর্তনের হার, এটা কি বোঝায়? সময়ের সাপেক্ষে কৌণিক বেগের পরিবর্তনের হার, মানে এই যে আলফা ইকুয়াল ডিডিটি অফ ওমেগা। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আমি হচ্ছে লিখতেই পারি যে এ ইকুয়াল হচ্ছে আর আলফা। তো এটা কি? এটা হচ্ছে রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের সম্পর্ক। হ্যাঁ, এখানে হচ্ছে যে এ যেটা রৈখিক ত্বরণ সেটা কোন ডিরেকশনে হয় ভাইয়া? এটাও হচ্ছে তোমার ওই স্পর্শক বরাবর হয়। তো এটাকেও তুমি চাইলে রৈখিক ত্বরণের পাশাপাশি স্পর্শকীয় ত্বরণ বলতে পারো। ঠিক আছে, বুঝতে পারছি। এই হচ্ছে মোটামুটি সবকিছু যে আমরা কৌণিক গতি বা চিন্তা করি কৌণিক ত্বরণ বা হচ্ছে কৌণিক বেগ, তাই কিন্তু আমরা হচ্ছে সবাই খুব ভালো মতোই বুঝতে পারছি এটা। তো এটা জাস্ট হচ্ছে লাস্টে সামারি ছিল আর কি। এই যে এটা জাস্ট একটু বলার জন্য বলা যে আমরা ফাইনালি কি কি পাচ্ছি। তো ওই আমরা আমাদের ফাইনাল স্লাইডে আসি, আমরা অ্যাকচুয়ালি এখানে যা পেয়েছি এগুলো তো দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এই যে ওমেগা ইকুয়াল এটা দেখতে পাচ্ছি, আলফা ইকুয়াল এটা দেখতে পাচ্ছি, ভি ইকুয়াল হচ্ছে ওমেগা আর দেখতে পারলাম, এ ইকুয়াল আলফা আর দেখতে পারলাম। আর এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমি এই যে ভি বলি এটা কিন্তু আর এর সাথে পারপেন্ডিকুলার। আমি যদি এও চিন্তা করি এও কিন্তু আর এর সাথে পারপেন্ডিকুলার ছিল। তো যাই হোক, ভি নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তো ভেক্টর ফরম্যাটে যদি চিন্তা করো, যেমন হচ্ছে যে ভি ইকুয়াল হচ্ছে ওমেগা ক্রস আর যেরকম আসছে, তুমি যদি এ নিয়ে চিন্তা করতে যাও সেম ভাবে প্রুফ করা যাবে আলফা ক্রস আর, যদি ভেক্টর ফরম্যাট দেখতে চাও। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে অ্যাকচুয়ালি যেটা হয়েছে এখানে এটা ডিরেক্ট ভি ইকুয়াল ওমেগা আর বা ডিরেক্ট এ ইকুয়াল আলফা লিখতে পারছি কেন? কারণ এখানে ভি সেটা আর এর সাথে লম্বভাবে ছিল, এবং আমি যদি বৃত্তাকার পথ চিন্তা করি এটা যদি হয় ভি এর ডিরেকশন, রৈখিক ত্বরণের ডিরেকশনও কিন্তু এদিকেই। তো দুইটাই কিন্তু ভাইয়া আর এর সাথে লম্ব। তাহলে এখানে যে ভি বা আর যে লিখছি এগুলা কিন্তু সব সময় লেখা যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে অনলি ফর সার্কুলার মোশন, মানে হচ্ছে বৃত্তীয় গতি। যদি নর্মাল বৃত্তীয় গতি না হয় তখন হচ্ছে ওই যে আর এর সাথে যেটা লম্ব সেই উপাংশ নিতে হবে। অনলি ফর, ঠিক আছে, এইভাবে হচ্ছে চিন্তা করা যায়। আচ্ছা, এখন হচ্ছে যদি ভাইয়া কেন্দ্রমুখী ত্বরণ চিন্তা করি, কেন্দ্রমুখী ত্বরণকে আমরা এখানে এ দিয়ে দেখাইছে, বাট আমরা হচ্ছে এসি বলবো ভাইয়া। হ্যাঁ, এসি মানে হচ্ছে সেন্ট্রিপেটাল
এক্সিলারেশন, মানে কেন্দ্রের দিকে যেটা। আচ্ছা, এটা হচ্ছে ধরো ভাই একটা সুষম বৃত্তীয় গতি। এটা কি বৃত্তীয় গতি? সুষম বৃত্তীয় গতি, মানে একটা ফ্যান যখন কনস্ট্যান্ট স্পিডে চলে আসে তখন যে গতিটা সেটা হচ্ছে এটা হচ্ছে ভাই একটা সুষম বৃত্তীয় গতি। সো এখানে যদি একটু চিন্তা করো, এই যে দেখো প্রত্যেকটা পয়েন্টে বেগ হচ্ছে স্পর্শক বরাবর, বেগ হচ্ছে স্পর্শক বরাবর, বেগ হচ্ছে স্পর্শক বরাবর। তো যদিও বেগের মানের কোনো চেঞ্জ হচ্ছে না, মানে বেগের মান ধরো 10ই আছে, এখানেও বেগের মান 10, যেহেতু এটা সুষম বৃত্তীয় গতি মানে একই স্পিডে ঘুরতেছে, মানে আস্তে আস্তে বাড়তেছেও না আস্তে আস্তে কমতেছেও না। তো এখানে ধরো হচ্ছে বেগের মান 10, এখানেও বেগের মান 10, এখানেও বেগের মান 10, এখানেও বেগের মান 10, প্রত্যেকটা পজিশনে বেগের মান হচ্ছে কত কত করে? 10 করে। এখন ভাইয়া বেগ একটা ভেক্টর রাশি, রাইট? একটা ভেক্টর রাশি পরিবর্তনের জন্য কি মান চেঞ্জ হইতেই হবে? একটা ভেক্টরের যদি ডিরেকশন চেঞ্জ হয় তাহলেও কিন্তু আমরা বলতে পারি যে ভেক্টরটা চেঞ্জ হচ্ছে। সো হিয়ার direction of velocity is changing. এই যে বৃত্তাকার পথে যে সে মুভ করতেছে, দেখো প্রত্যেকটা পয়েন্টে কিন্তু তার বেগের ভ্যালু 10, ঠিক আছে, বাট এখানে ডিরেকশনটা স্পর্শক বরাবর, যেদিকে এখানে এদিকে, এখানে অন্যদিকে, এখানে আরেকদিকে, ঠিক আছে। তো এখানে আমরা যেটা বলতে চাচ্ছি, দেখো আমরা যদি বলি যে ভাই এই যে একটু আগে একটা ফর্মুলা বললাম না, a = r আলফা, এই যে a যেটা পড়লাম একটু আগে, এই যে এটা, এই যে যেটা, এটা কিন্তু ভাই হচ্ছে স্পর্শক বরাবর ছিল, এই যে এটা হচ্ছে কি, এটাকে কিন্তু আমরা বলি হচ্ছে স্পর্শকীয় ত্বরণ, মানে নরমালি রৈখিক ত্বরণ যেটা, ওটা হচ্ছে বৃত্তাকার পথের স্পর্শক বরাবর কাজ করে। এখন এই স্পর্শকীয় ত্বরণ তখনই কাজ করবে ধরো ফ্যানটা আস্তে 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 জোরে জোরে ঘুরতেছে, তখন অবভিয়াসলি বেগের মান চেঞ্জ হচ্ছে, মানে স্পর্শকীয় যে বেগ সেটার মান 10 থেকে 12 হচ্ছে, 12 থেকে 14 হচ্ছে, 14 থেকে 20 হচ্ছে। তো স্পর্শকীয় বেগের মান যেহেতু চেঞ্জ হচ্ছে, তো স্পর্শক বরাবর অবশ্যই ত্বরণটাও কাজ করবে। ওইটা অ্যাকচুয়ালি হচ্ছে রৈখিক ত্বরণ বা স্পর্শকীয় ত্বরণ বুঝি, এইভাবে চিন্তা করা হয়। বাট এইখানে আমরা যে ত্বরণটা চিন্তা করতেছি সেটা হচ্ছে ভাইয়া কৌণিক ত্বরণ। এইটা আবার কি? সুষম বৃত্তীয় গতি বলতে আমি ধরে নিলাম যে ভি এর ভ্যালু হচ্ছে 10, কারণ প্রত্যেকটা ডিরেকশন যে স্পর্শক বরাবর সব ক্ষেত্রেই ভি এর ভ্যালু হচ্ছে ভাইয়া 10, এখানে 10, এখানে 10, এখানে 10, এখানেও ভাইয়া ভ্যালু হচ্ছে 10। তার মানে বেগটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, মানে বেগের মান চেঞ্জ হচ্ছে না, বাট ডিরেকশন কিন্তু চেঞ্জ হচ্ছে, রাইট? তার মানে আমি মোটের পক্ষে বলতে পারি যে এখানে দেখো বৃত্তাকার গতি মানে অলওয়েজ ভেলোসিটি চেঞ্জ হবেই। চেঞ্জ হবে বলতে ভেলোসিটি একটা ভেক্টর না, বেগটা একটা ভেক্টর। একটা ভেক্টর চেঞ্জ হওয়ার জন্য কি তার মানকেই চেঞ্জ হইতে হবে? ম্যান্ডেটরি না। বেগের ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে না, এই যে ডিরেকশন কিন্তু হেয়ার ডিরেকশন অফ ভেলোসিটি ইজ চেঞ্জিং, প্রতিনিয়ত কি চেঞ্জ হচ্ছে? ডিরেকশন চেঞ্জ হচ্ছে না। সো এখন আমি যদি বলি যেহেতু বেগের মান তো 10 থাকুক, 10 সমস্যা নেই, যেহেতু বেগের ডিরেকশন কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, মোটের পক্ষে বেগ চেঞ্জ হচ্ছে, তো মোটের পক্ষে যদি বেগ চেঞ্জ হতে থাকে, বেগের চেঞ্জ আছে মানে কি ওখানে ত্বরণ থাকবে না? থাকবে তো না? বেগ চেঞ্জ হচ্ছে মানে কি ত্বরণ থাকবে। তো এই যে কেন্দ্রমুখী ত্বরণ যেটা, এইটা represents the direction change of v। দেখো ভাইয়া এখানে কিন্তু মানে বেগের মান চেঞ্জ হচ্ছে না, 10ই আছে, তার মানে স্পর্শক বরাবর কোনো ত্বরণ নাই, এখানে স্পর্শক বরাবর কোনো ত্বরণ নাই, কারণ স্পর্শক বরাবর তো বেগের মান চেঞ্জ হচ্ছে না, সব 10 10 10ই আছে। বাট যেহেতু বেগের ডিরেকশন চেঞ্জ হইতেছে, আমি কিন্তু ভাইয়া বলে দিতে পারি যে আসলে বেগের ডিরেকশন যেহেতু চেঞ্জ হচ্ছে, বেগের যেহেতু ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তার মানে মোটের পক্ষে বেগ চেঞ্জ হচ্ছে, তো কেন্দ্রমুখী ত্বরণটা একটা বস্তু বৃত্তাকারে ঘুরতে থাকবে মানেই কেন্দ্রমুখী ত্বরণ থাকতেই হবে, কারণ কোনো বস্তু বৃত্তাকারে ঘুরতেছে
কেউ যদি বৃত্তাকারে ঘুরে ভাইয়া, বৃত্তাকারে ঘুরে মানে হচ্ছে সেইভাবে ঘুরতে থাকবে, আর বৃত্তাকারে ঘুরবে মানেই হচ্ছে এই যে বেগের ডিরেকশন কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে, বেগের ডিরেকশন কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। তো যেহেতু বেগের ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, এই যে সেন্ট্রিপেটাল বা কেন্দ্রমুখী ত্বরণ রিপ্রেজেন্টস দ্য ডিরেকশন চেঞ্জ অফ ভি। এখন সো বৃত্তাকার গতিতে মনে রাখবা যেটা অলওয়েজ কেন্দ্রের দিকে কাজ করবে। ঠিক আছে, কখন? ইন সার্কুলার মোশন, ইন সার্কুলার মোশন। ঠিক আছে, মানে যখন বৃত্তাকার গতি থাকবে তখনই অলওয়েজ হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, যেটা এটা কেন্দ্রের দিকে কাজ করবে। এটা অলওয়েজ কোন দিকে কাজ করবে? কেন্দ্রের দিকে কাজ করবে। এখন এটার ভ্যালু হচ্ছে ভি স্কোয়ার বাই, আর এটার ভ্যালু হচ্ছে ভি স্কোয়ার বাই আর হচ্ছে বুঝতেই পারতেছো গতিপথের ব্যাসার্ধ, ভি মানে হচ্ছে স্পর্শক বরাবর যে বেগটা ছিল। এখন কথা হচ্ছে ভাইয়া এটা সবই বুঝছি ভাই, আপনি বলতেছেন যে আচ্ছা যেহেতু ভেলোসিটি ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, তার মানে মোটের পক্ষে বেগ চেঞ্জ হচ্ছে, তার মানে ত্বরণ তো থাকবেই। সেই ত্বরণটা কি? সেই ত্বরণটাই হচ্ছে ভাইয়া কেন্দ্রমুখী ত্বরণ। এখন তুমি আমাকে বলতেই পারো যে ভাইয়া কেন্দ্রমুখী ত্বরণ যে কেন্দ্রের দিকে কাজ করবে সেটা আমি কিভাবে জানবো? আর এটার ভ্যালু যে ভি স্কয়ার বাই আর, সেটাও আমি কিভাবে জানবো? তো এটার জন্য হচ্ছে আবার আমরা চিন্তা করতে পারি। দেখো ঠিক আছে, এটা ধরো হচ্ছে একটা বস্তুর বৃত্তাকার গতি, এটা হচ্ছে তার কেন্দ্র। বস্তুটা ধরো যে এতে ছিল, ধরো এ থেকে হচ্ছে এমন একটা পজিশন হচ্ছে পিতে আসছে, ধরো পিতে আসছে আর কি, সেই হচ্ছে এটা মূলবিন্দু, মূলবিন্দুর সাপেক্ষে তার ডিসটেন্স হচ্ছে আর, এই যেটা হচ্ছে তার পজিশন ভেক্টর। এটা কি ভেক্টর? প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে আমরা যে ভেক্টর চিন্তা করি সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। এটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। হ্যাঁ, পি বিন্দুর অবস্থান ভেক্টর। পি বিন্দুতে একটা বস্তু আছে, সেটা ধরো হচ্ছে এখানে ছিল, এখান থেকে হচ্ছে সে ধরো ওমেগা সমকৌণিক বেগ নিয়ে সে ঘুরছে, ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে। আচ্ছা ভাই আমাকে আগেই বলো, ওমেগা সমকৌণিক বেগে ঘুরতেছে মানে কি? ফ্যান কনস্ট্যান্ট স্পিডে ঘুরতেছে, তাহলে কি কোনো স্পর্শকীয় ত্বরণ থাকবে? সমকৌণিক বেগ মানে কি? একই স্পিডে ঘুরতেছে, মানে সব জায়গায় স্পর্শকীয় বেগ হচ্ছে সেম, সব জায়গায় স্পর্শকীয় বেগ হচ্ছে সেম। মানে এই জায়গায় যদি স্পর্শকীয় বেগ হয় ভি, এই জায়গায় স্পর্শকীয় বেগ হচ্ছে ভি, এই জায়গায় স্পর্শকীয় বেগ হচ্ছে ভি, মানে প্রত্যেকটা পজিশনে তার স্পর্শকীয় বেগ হচ্ছে সেম। তো স্পর্শকীয় বেগ যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু আমরা স্পর্শকীয় ত্বরণও পাই না। স্পর্শকীয় ত্বরণ মানে কি? স্পর্শকীয় বেগ চেঞ্জ হবে, তার মানে যেহেতু এটা সমকৌণিক বেগে ঘুরছে, সো আমি আগেই একটা জিনিস বলে দিতে পারি যে আসলে ভাইয়া এখানে কোনো স্পর্শকীয় ত্বরণ নাই, স্পর্শকীয় ত্বরণ জিরো, বা ট্যানজেনশিয়াল এক্সিলারেশন জিরো। আচ্ছা ভাইয়া এটা কি? ধরো হচ্ছে যে এখান থেকে সে হচ্ছে এখানে গেছে, তার কৌণিক সরণ হয়েছে হচ্ছে থিটা, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ধরো এক্স কমা ওয়াই। তো এখন হচ্ছে ধরো আমি যদি ধরো এটাকে এক্স কোঅর্ডিনেট, এইটুকু হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট, এটাকে হচ্ছে ওয়াই বলে, এটা হচ্ছে এক্স বলে। আর এই যে ওপি বাহু, যেটা ওপি বাহুর দৈর্ঘ্য হচ্ছে আর। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি বলতে পারি ভাই এক্স কি, আমরা ভেক্টর বিভাজন শিখছি, এক্স কে বলতে পারি আর কস থিটা, ওয়াই কে বলতে পারি হচ্ছে আর সাইন থিটা। সো আমি যে পি বিন্দুর পজিশন ভেক্টর যেটা আর ভেক্টর, পি বিন্দুতে যে বস্তুটা আছে তার পজিশন ভেক্টর
এটাকে কিন্তু আমি ভাইয়া ভেক্টরের সাহায্যে এভাবে লিখতে পারি, এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট। এক্স এর জায়গায় লিখলাম হচ্ছে আর কস থিটা আই হ্যাট, ওয়াই এর জায়গায় লিখলাম হচ্ছে আর সাইন থিটা জে হ্যাট। এখন যদি ভাই আমি এটার বেগ বের করতে চাই, তো অবস্থান ভেক্টরকে যদি আমি মানে পজিশন ভেক্টর বা সরণ ভেক্টরকে যদি ডিফারেন্সিয়েশন করি বেগ ভেক্টর পাওয়া যায়। আচ্ছা, তার আগে এটা করব, তার আগে হচ্ছে একটু, যেহেতু এটা সমকৌণিক বেগে ঘুরতেছে, তো ওমেগা ইকুয়াল হচ্ছে এস ইকুয়াল ভিটি পড়ছো না, সো ওই থিটা ইকুয়াল ওমেগা টি লেখা যায়, ঠিক আছে। সে সমকৌণিক বেগে, এটা ধরো হচ্ছে তার এই বিন্দু ছিল, সমকৌণিক বেগে রোটেট করতেছে, থিটা ইকুয়াল হচ্ছে ওমেগা টি। সো এটা আমি এখানে দেখাই দিচ্ছি, আর কজ ওমেগা টি আই হ্যাট আর সাইন ওমেগা টি জে হ্যাট। তো এখন হচ্ছে আমি বেগ যদি চিন্তা করি, এটাকে হচ্ছে ভাইয়া ডিফারেন্সিয়েশন করে দিব, সরণ ভেক্টরকে ডিফারেন্সিয়েশন করে দাও, মাইনাস আর ওমেগা সাইন ওমেগা টি আই হ্যাট। আই গেস তোমরা ডিফারেন্সিয়েশন এতদিনে সবাই পারো, কজ ওমেগা টি জে হ্যাট, ঠিক আছে। মানে সাইন ওমেগা টি ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ ওমেগা টি, আর ওমেগা যেটা কনস্ট্যান্ট সেটা হচ্ছে বাইরে বের হয়। ডিফারেন্সিয়েশন এগুলো তোমাদের শেখার কথা। এখন যদি আমি আবার ত্বরণ করি, ত্বরণ মানে কি, ভি কে আবার ডিফারেন্সিয়েশন করবো, তো এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি, আমরা ডিফারেন্ট কালার নিচ্ছি, তাহলে হচ্ছে মাইনাস আর ওমেগা তো ছিলই, সাইনকে ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে কজ ওমেগা টি আই হ্যাট, আর এই যে ওমেগা যেহেতু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা বাইরে বের হয়, এই যে বাইরে বের করে দিলাম, প্লাস আচ্ছা কজ, ওকে মাইনাস সি দিয়ে নিচ্ছি, কারণ আমরা জানি যে কজ এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন, মাইনাস আর ওমেগা সাইন ওমেগা টি জে হ্যাট, এই যে একটা ওমেগা বের হয়ে গেছে। তো একটু যদি ভাইয়া এখানে যদি আমরা খেয়াল করি, অ্যাকচুয়ালি কি পাচ্ছি, মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ ওমেগা টি আই হ্যাট, এখানে হচ্ছে আবার মাইনাস, তাহলে প্লাস দিয়েছিলাম ওমেগা ইন্টু ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার আই এর সাইন ওমেগা টি জে হ্যাট। ভাই এখন কি পেলাম একটু যদি খেয়াল করো, মাইনাস ওমেগা স্কোয়ার যদি কমন নেই, আর কজ ওমেগা টি আই হ্যাট আর সাইন ওমেগা টি জে হ্যাট। ভাই এই যে এতটুকু টার্মকে কি বলে বলতো, এইটাই হচ্ছে ভাইয়া পজিশন ভেক্টর আর ভেক্টর, এই যেটা, বুঝতে পারছি। তাহলে এখানে কি পাচ্ছি, আচ্ছা এ ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার আর ভেক্টর, তার মানে ফাইনালি আমি যেটা পাচ্ছি এ ভেক্টর ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার আর ভেক্টর। আমাকে একটু বুঝাও ভাইয়া, এখানে কি স্পর্শকীয় ত্বরণ আছে? নাই। একটু আগে আমি বলছিলাম যদি স্পর্শকীয় ত্বরণ না থাকে, বৃত্তাকার পথে কেউ ঘুরতেছে মানেই, বৃত্তাকার পথে কেউ ঘুরবে মানেই ফর শিওর সেখানে কেন্দ্রমুখী ত্বরণ থাকবে। এখন এখানে আমি যে তার পজিশন থেকে ডিফারেন্সিয়েশন করে তার ভেলোসিটি বের করছি, ভেলোসিটি থেকে ডিফারেন্সিয়েশন করে তার ত্বরণ বের করছি, হ্যাঁ। এখন কথা হচ্ছে এই ত্বরণটা তো তুমি স্পর্শকীয় ত্বরণ বলতে পারবে না, রাইট? কারণ স্পর্শকীয় ত্বরণ তো নাই, কারণ আমি তো ধরছি ইউনিফর্ম সার্কুলার মোশন, সুষমবৃত্ত গতি, স্পর্শকীয় বেগ সব পয়েন্টে সেম। আচ্ছা ভাই এখানে তাহলে কি হইলো, এখানে যেটা হইলো তুমি যদি একটু অবজার্ভ করো, এখানে একটু যদি অবজার্ভ করো তাহলে, আচ্ছা দেখো এটা কি ভাইয়া, আর পজিশন ভেক্টর কে যেদিকে আর ভেক্টর,
বা হচ্ছে এই যে ধরো যখন পি বিন্দু থাকবে তখন আর ভেক্টর হচ্ছে এটা হচ্ছে আর ভেক্টর, ঠিক আছে। আর ভেক্টর হচ্ছে ও থেকে পি এর দিকে, এই যে এটা হচ্ছে আর ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর। এইখান থেকে ভাই একটা জিনিস দেখা যাচ্ছে যে ফাইনালি আমরা যেটা পাইছি এই যে এ ফাইনালি হচ্ছে, আচ্ছা এখানে না লিখতেছি, এই যে এখানে লেখাই আছে, ফাইনালি যেটা পাইছি এ ভেক্টর ইকুয়াল মাইনাস ওমেগা স্কয়ার আর ভেক্টর, এ ভেক্টর ইকুয়াল হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার আর ভেক্টর। তার মানে ফাইনালি উই গেট এ ভেক্টর মাইনাস, এখানে মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে ভাইয়া? মাইনাস দিয়ে বোঝাচ্ছে আর ভেক্টর যেদিকে এর ডিরেকশন তার উল্টা দিকে, আর ভেক্টর যেদিকে এর ডিরেকশন তার উল্টো দিকে, এর ডিরেকশন তার উল্টো দিকে। এই যে মাইনাস দিয়ে তো এটাই বোঝায়, কনসিডারিং দ্য ভ্যালু, মানে বুঝতে পারছি যে ভাইয়া হচ্ছে এই যে আর ভেক্টর যেদিকে এ কিন্তু তার উল্টা দিকে। এখন তুমি যদি একটু খেয়াল করো ভাইয়া এখান থেকে আসলে আমরা কি পাইছি, আর ভেক্টর হচ্ছে এই দিকে, তাইলে এ এখানে যে ত্বরণটা কাজ করবে সেটা কাজ করবে তার উল্টা দিকে, উল্টা দিকে মানে হচ্ছে এই যে এই দিকে, এই যে এই দিকে, আর যেদিকে তার উল্টা দিকে। তো প্রত্যেকটা পজিশনে যদি তুমি দেখো এই যে প্রত্যেকটা পজিশনে আর ভেক্টর হচ্ছে এইদিকে কেন্দ্র থেকে ডিরেকশন, এই যে আর ভেক্টর হচ্ছে এইদিকে কেন্দ্র থেকে বস্তুর দিকে, যেটা আর ভেক্টর হচ্ছে এইদিকে কেন্দ্র থেকে বস্তুর দিকে, এটা হচ্ছে আর ভেক্টর পজিশন ভেক্টর। প্রত্যেকটা বিন্দুতে তুমি যদি খেয়াল করো যে কেন্দ্রমুখী ত্বরণ তার ডিরেকশনটা কোন দিকে আসতেছে, কেন্দ্রমুখী ত্বরণ অলওয়েজ হচ্ছে কেন্দ্রের দিকে, কেন্দ্রমুখী ত্বরণ কোন দিকে? কেন্দ্রের দিকে, কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে কেন্দ্রের দিকে, কেন্দ্রমুখী ত্বরণ অলওয়েজ কোন দিকে? কেন্দ্রের দিকে। সেইটার আমরা একটা রিপ্রেজেন্টেশন দাঁড় করিয়েছি হচ্ছে এইখানে, যে অলওয়েজ পজিশন ভেক্টরটা যেদিকে কেন্দ্রমুখী ত্বরণটা মানে ত্বরণটা তার উল্টা দিকে। এখন এই ত্বরণটা কি? এই ত্বরণটাই হচ্ছে ভাইয়া কেন্দ্রমুখী ত্বরণ। দিস ইজ কেন্দ্রমুখী ত্বরণ, ঠিক আছে। তো এটাকে বেটার হবে হচ্ছে আমরা এইভাবে লিখি, এ সি লিখি, হ্যাঁ এটাকে আমরা হচ্ছে এ সি লিখি, এ সি মাইনাস ওমেগা স্কয়ার আর। তো শুধু ভ্যালু চিন্তা করলে কি হবে? ওমেগা স্কয়ার আর। আর যেহেতু এটা সুষমবৃত্তীয় গতি, সুষমবৃত্তীয় গতির ক্ষেত্রে ওমেগা ইকুয়াল ভি বাই আর লেখাই যায়। সো ভি বাই আর ভি স্কয়ার বাই আর। সো বৃত্তাকার গতির ক্ষেত্রে, বৃত্তাকার গতিতে অলওয়েজ এসি কেন্দ্রের দিকে কাজ করবে, ঠিক আছে। বৃত্তাকার গতি মানেই when there is a হচ্ছে সার্কুলার মোশন there will be a centripetal acceleration as well. So finally centripetal acceleration এর ভ্যালু হচ্ছে v স্কয়ার বাই r, ঠিক আছে। তো এটা প্রুফ হয়েছে কেন হচ্ছে কেন্দ্রের দিকেই কাজ করে, আগেই বুঝছো। আমরা হচ্ছে তাহলে এই বৃত্তাকার গতিতে দুই ধরনের ত্বরণ দেখতে পারলাম, যদি সে আস্তে আস্তে জোরে জোরে ঘুরে বা আস্তে আস্তে মানে স্পিড জোরেও ঘুরতে পারে, ফ্যানের সুইচ অন করলে, ফ্যানের সুইচ অফ করলে আস্তে আস্তে হচ্ছে সে মানে স্পিড কমায় দেয়। ওইসব ক্ষেত্রে হচ্ছে তার রৈখিক বেগ মানে স্পর্শকীয় বেগ, স্পর্শকীয় বেগের ভ্যালু হয় বাড়বে না হয় কমবে। স্পর্শকীয় বেগ চেঞ্জ হলে তার হচ্ছে স্পর্শকীয় ত্বরণ থাকবে, স্পর্শকীয় ত্বরণ থাকবে। বাট স্পর্শকীয় ত্বরণ থাকতেও পারে নাও থাকতে পারে, সেটা আমার কথা না, সেটা ডিপেন্ড করতেছে স্পর্শকীয় বেগ চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না। বাট বৃত্তাকার গতি আছে মানেই ফর শিওর এটা থাকবেই, এটা থাকবেই, সেটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। একটা হচ্ছে প্রবলেম চলে আসছে, হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে এত ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে এত বেগে ঘুরছে,
কেন্দ্রমুখী ত্বরণ কত? এটা ইজি ভাইয়া, ভি স্কোয়ার বাই আর। তো ম্যাথ ইজি। ভি হচ্ছে ভাইয়া 2.2, ভি স্কোয়ার বাই আর হচ্ছে 5.2 10 টু দি পাওয়ার -11। অ্যান্সার হচ্ছে 1200 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা ক্যালকুলেটর আমরা করেই ফেলতে পারি। 2.2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 হোল স্কোয়ার ভি স্কোয়ার বাই আর 5.2 10 টু দি পাওয়ার -11 9.31 10 টু দি পাওয়ার 12। এই হচ্ছে অ্যান্সার। সেগুলো ইজি, এগুলো আসলে করে ফেলা যায়। আচ্ছা, আরেকটা আছে, একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর খুব নিকট দিয়ে বৃত্তাকার কক্ষপথে ঘুরে। পৃথিবীর খুব নিকটে মানে হচ্ছে, মানে ব্যাপারটা এরকম যে পৃথিবী থেকে এই যে উপগ্রহের, পৃথিবী থেকে উপগ্রহের যে উচ্চতাটা আছে এটা হচ্ছে ধরো খুবই কম, মানে হচ্ছে প্রায় 0 ধরা যায়। এটাই বলছে যে হচ্ছে পৃথিবীর খুব নিকটে। এই হচ্ছে সিনারিও। এই হচ্ছে ধরো পৃথিবী, এইখানেই ধরো হচ্ছে স্যাটেলাইটটা ধরো এখানেই আছে। এই হচ্ছে স্যাটেলাইট, ঠিক আছে। তাহলে স্যাটেলাইটের বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধের সমান, ঠিক আছে। আচ্ছা, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6.4 ইন্টু ভাইয়া এটা, হ্যাঁ এটা ইন্টু আছে একটা, 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। হ্যাঁ, এখন বলছে এটি 90 মিনিটে একবার ঘুরে আসলে এর ত্বরণ কত হবে? এর ত্বরণ বলতে হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ বলছে, ঠিক আছে। এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, কারণ হচ্ছে এটা আমরা ধরে নিচ্ছি যে ইউনিফর্ম সার্কুলার মোশন, কারণ হচ্ছে উপগ্রহ যেগুলা ইউজুয়ালি হচ্ছে উপগ্রহ হচ্ছে এই যে 90 মিনিট সময় এটি একবার ঘুরে আসে, মানে সব সময় সে 90 মিনিটেই একবার ঘুরে আসবে, এটাই হচ্ছে ধরা হয়। উপগ্রহগুলো সেটআপ এরকমই থাকে, সব সময় সে 90 মিনিটেই হচ্ছে একবার ঘুরে আসবে। তার মানে সমকৌণিক বেগ, বেগ বাড়তেছে কমতেছে এরকম না, ওই যে ফ্যান যখন কনস্ট্যান্ট স্পিডে ঘুরে ওইটাই। তো এখানে কিন্তু কোনো স্পর্শকীয় ত্বরণ নাই। তো এখানে কোন ত্বরণ কাজ করবে? কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ ভি স্কোয়ার বাই আর। তো এটাকে কিন্তু আমরা ওমেগা স্কোয়ার আরও বলতে পারি। ওই যে ভি ইকুয়াল ওমেগার, যেহেতু বৃত্তাকার গতি, বৃত্তাকার গতিতে কি ওমেগা ইকুয়াল টি বাই, তো ভি ইকুয়াল ওমেগা আর বা ওমেগা ইকুয়াল ভি বাই আর, যে যেভাবে হচ্ছে কনভার্ট করো আসলো। এখন কথা, ওমেগা কি? একদম শুরুর পার্টে শিখছিলাম ওমেগা ইকুয়াল 2 পাই এন বাই টি। সে একবার ঘুরে আসে, মানে এন এর ভ্যালু বসাইছে হচ্ছে 1। কত সময় না একবার ঘুরে আসতে? 90 মিনিট হচ্ছে সময় নিচ্ছে। তো 90, তো 6 নং হচ্ছে 54, এত হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তো কেন্দ্রমুখী ত্বরণ কত? ওমেগা স্কোয়ার 2 পাই বাই 5400 ওমেগা স্কোয়ার আর 6.4 10 টু দি পাওয়ার 6 বাক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। আই গেস ঠিকই আছে, 90 ইন্টু 60। ঠিক আছে। এটা যদি ভ্যালু ট্যালু বসাই চলে আসবে। আচ্ছা ফাইন। হ্যাঁ, লব্ধি ত্বরণ হচ্ছে, ধরো একটা ফ্যান যদি আমরা চিন্তা করি, ধরো এটা সমকৌণিক বেগে ঘুরতেছে না, ঠিক আছে, এটা হচ্ছে অসমবৃত্তাকার গতি। কি গতি? অসমবৃত্তাকার গতি। অসমবৃত্তাকার গতি থাকলে কি হয়? তো কেন্দ্রের দিকে তো অলওয়েজ কেন্দ্রমুখী ত্বরণ থাকবে,
আর স্পর্শক বরাবর যেদিকে থাকে ভি ওই দিকে থাকে হচ্ছে, আচ্ছা এখানে এ বলবো, এটাকে হচ্ছে বেটার আমরা এ টি বলি। হ্যাঁ, এখন এ টি মানে হচ্ছে এই যে ভাইয়া ওই যে আমরা পড়ছিলাম না যে এ ইকুয়াল হচ্ছে আলফা আর, হ্যাঁ, রৈখিক ত্বরণ। ওই রৈখিক ত্বরণটাকে এটা হচ্ছে, এইটাই আসলে হচ্ছে সেই রৈখিক ত্বরণ বলো বা স্পর্শকীয় ত্বরণ বলো। ঠিক আছে, তো এটাকে আমরা এটি বলতেছি জাস্ট আলাদা করার জন্য, যে এই যে যেমন এখানে দেখো এটা হচ্ছে স্পর্শকীয় ত্বরণ, আর টি মানে কি, টিতে ইংলিশে বলে হচ্ছে ট্যানজেনশিয়াল। ট্যানজেনশিয়াল মানে হচ্ছে তোমার স্পর্শকীয়। তো বুঝতেই পারতেছো যে দুইটা ত্বরণ কাজ করলো, একটা কেন্দ্রমুখী, কেন্দ্রমুখী তো কাজ করবেই অলওয়েজ, আর হচ্ছে যে ট্যানজেনশিয়াল এক্সেলারেশনটা আছেই। তুমি যদি যে কোনো ক্ষেত্রে চিন্তা করো, যে কোনো ক্ষেত্রে যদি চিন্তা করো, এই যে এখানে এটা হচ্ছে কেন্দ্রমুখী আর এই হচ্ছে স্পর্শক বরাবর। ঠিক আছে, সো অলওয়েজ যেখানেই কাজ করবা, যেখানে তুমি চিন্তা করবা, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বোঝাচ্ছি। দেখো এই যে এই দিক বরাবর কিন্তু তুমি হচ্ছে ট্যানজেনশিয়াল এক্সেলারেশন পাবা, আর কেন্দ্রের দিকে পাবা হচ্ছে এসি, মানে সেন্ট্রিপেটাল আর হচ্ছে ট্যানজেনশিয়াল। তো লব্ধি কাজ করবে কোন দিকে? লব্ধি যেহেতু দুইটাই ভেক্টর, দুইটা ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। অলওয়েজ দেখবা বৃত্তাকার গতিতে ট্যানজেনশিয়াল এক্সেলারেশন আর সেন্ট্রিপেটাল এক্সেলারেশন দুইটা কি হয়? লম্ব হয়। তো এখানে আমরা বলতে পারি ওটা ভেক্টর কনসেপ্ট। তো লব্ধি ত্বরণ এ নেট, সেটাকে আমরা বলতে পারি এসি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার, কারণ দুইটা ভেক্টর পরস্পর 90 ডিগ্রিতে থাকলে লব্ধি হচ্ছে আমরা এইভাবে পাই। এই হচ্ছে এদিকে হচ্ছে ধরো এটা হচ্ছে এ নেট বা লব্ধি ত্বরণ, লব্ধি। ঠিক আছে, এটাই হচ্ছে বলা হচ্ছিল। তার মানে এখানে আমরা ফাইনালি ভার্ডিক্ট কি দিতে পারি? একটা বস্তু বৃত্তাকারে ঘুরলে, বৃত্তাকারে ঘুরতেছে, তার মানে ফর শিওর তার হচ্ছে কন্টিনিউয়াসলি থিটা চেঞ্জ হচ্ছে, তার মানে কৌণিক ত্বরণ কোনটা ভাইয়া? আলফা। কৌণিক ত্বরণ তো আছে, এই যে এটা হচ্ছে যেহেতু অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে কৌণিক ত্বরণ আছে, বাট তার স্পর্শকীয় যে বেগ সেটা যদি সুষম বৃত্তাকার গতি না হয়, স্পর্শকীয় বেগ যদি কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, মানে বেগের মান যদি চেঞ্জ হয়, আমরা যদি একটু ফাইনালি বলি যে কোনটা আসলে কেন আসতেছে, যে এই যে ট্যানজেনশিয়াল এক্সেলারেশন এটা ইট রিপ্রেজেন্টস the change in value of v। দেখো স্পর্শকীয় বেগের ডিরেকশন মানে বৃত্তাকার গতিতে যাকে আমরা বেগ বলতেছি, স্পর্শক বরাবর যে বেগ, বেগের ডিরেকশন কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। ওইটা ব্যাখ্যা করার জন্য আমরা হচ্ছে সেন্ট্রিপেটাল বা কেন্দ্রমুখী ত্বরণ ব্যবহার করি। এখন যদি এমন হয় যে সেই হচ্ছে ধরো স্পর্শকীয় যে বেগটা সবসময় 10 নাই, বেগটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, বা একটা বস্তু আস্তে আস্তে অনেক জোরে জোরে ঘুরতেছে, বা একটা বস্তু আস্তে আস্তে হচ্ছে তার স্পিড কমায় দিচ্ছে, এরকম যদি হয় তার মানে স্পর্শকীয় বেগ চেঞ্জ হচ্ছে, তাহলে অবশ্যই স্পর্শক বরাবর ত্বরণও থাকবে। সেই স্পর্শক বরাবর যে ত্বরণ সেটাই হচ্ছে এটি ট্যানজেনশিয়াল এক্সেলারেশন, যেটা কিনা এই যে স্পর্শকীয় যে বেগ, এই যে বেগ যেটা ভি বলি আমরা, ধরো যে এই বরাবর তো বেগও আছে রাইট, এটার মান যদি চেঞ্জ হয়, সেই মান চেঞ্জ হওয়াটাকে ডিটারমাইন করে হচ্ছে এটি, আর বৃত্তাকার গতি আছে মানে হচ্ছে এই বেগের ভি এর ডিরেকশন তো কন্টিনিউয়াসলি চেঞ্জ হবেই, সেই ডিরেকশন চেঞ্জটাকে বোঝায় হচ্ছে ভাইয়া এসি। আর এটা হচ্ছে যেহেতু এটা লব্ধি, এটা একই সাথে ধরো একটা ফ্যান মাত্র সুইচ অন করছো, আস্তে আস্তে জোরে জোরে ঘোরা স্টার্ট করলো, তার মানে কি স্পর্শক বরাবর যে বেগ, বেগের মান তো চেঞ্জ হচ্ছে, তার মানে কি স্পর্শক বরাবর ত্বরণ হচ্ছে, আর যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে তার মানে অবশ্যই তার কেন্দ্রমুখী ত্বরণও আছে। এই দুটা জিনিসই আমরা ব্যাখ্যা পাই হচ্ছে লব্ধি ত্বরণের সংজ্ঞা থেকে বা এই ব্যাপারটা থেকে। ঠিক আছে,
তো একটা জিনিস আমি শিওর যে বৃত্তাকার গতি আছে মানেই এসি থাকবেই, এসি এটা থাকবেই। এটি থাকবে কি থাকবে না এটা ডিপেন্ড করতেছে বস্তুটা সমকৌণিক বেগে ঘুরছে কি ঘুরছে না। অসমকৌণিক বেগ যদি হয়, তার মানে কন্টিনিউয়াসলি যদি তার ঘোরার স্পিড যদি চেঞ্জ হয়, তাহলে স্পর্শক বরাবর বেগ চেঞ্জ হবে। আর স্পর্শক বরাবর বেগ চেঞ্জ হওয়া মানে স্পর্শকীয় ত্বরণ বা এটি বা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন থাকবে। আগে আমরা বুঝতেই পারছি, অনেক লং ক্লাস ছিল। ওকে, থ্যাঙ্কস এভরিওয়ান, আজকের লেকচার এখানেই শেষ হচ্ছে।